CC14 একদম পারফেক্টলি কীভাবে ইনস্টল দেবেন এবং আপনার কম্পিউটারে আজীবনের জন্য ব্যবহার করবেন, যতদিন না সেট আপ দেন সেভাবে কীভাবে করবেন রেডি, আমি সেটা এখন দেখাচ্ছি। ওকে, প্রথমে আপনি ফটোশপটা ওপেন করলে এরকম দেখাবে। আমি জাস্ট এখনও কাউকে ফটোশপটা দিব না, যখন আমাদের কাজ শেষ হয়ে যায় দিয়ে দিব। ওকে, ক্লাসের আগে দিব। ওকে, এখন আমরা সেট আপে জাস্ট ডাবল ক্লিক করলাম। কী করতেছি এটা খেয়াল করেন। এরকম যদি একটা পপ আপ আসে, আমি জাস্ট ইগনোরে ক্লিক দিলাম। ইগনোরে ক্লিক দেওয়ার পর এটা ইনস্টল হবে। আচ্ছা, ওটা হওয়ার পরে আমরা তাহলে এরকম একটা উইন্ডো দেখতে পাবো। এখন আপনারা অনেকে দেখেন যে এখানে ইনস্টলে ক্লিক করে দেন, কিন্তু আপনি সেই ভুলটা কখনোই করবেন না। এখানে ট্রাইতে ক্লিক দেবেন। যখন ট্রাইতে ক্লিক দেবেন এরকম উইন্ডো আসবে। আপনি দেখেন কি উইন্ডো আসতেছে, এগুলো ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। এখন আমরা এই অবস্থায় সাইনিংয়ে ক্লিক দেবো, ব্যাক করবো না, সাইনিং। এরকম উইন্ডো আসলে এখানে সাইনিং লেটার এটাতে ক্লিক দিই। দেখেন স্টেপগুলো খেয়াল করেন। অ্যাকসেপ্টে দিলাম, তারপর এখানে এই দুইটা কি করে দিলাম, টিক চিহ্ন দিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট ইনস্টল দিলাম। ইয়েস করলাম। দুইটা কিন্তু 64 বিট ছিল, এখানে 32 বিট দেখায়নি। 32 বিট হলে হচ্ছে সাপোর্ট করবে, কারণ এখানে 32 বিট, এটা 64 বিট আর 32 বিটের জন্যই দেওয়া। এখানে ক্র্যাক কিন্তু ভিন্ন। আপনি যখন ক্র্যাক করতে যাবেন তখন 64 বিট আর 32 বিট এখানে ডিফারেন্ট। ওকে, বাট সেট আপ দেওয়ার সময় কোনো প্রবলেম নেই, সেট আপ নিয়ে নেবেন। এরপর দেখেন তাহলে আমাদের এটা ইনস্টল হোক। এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অন্য একটা কাজ করব। তাহলে এটা আমাদের যখন শেষ প্রান্তে ইনস্টল হবে এবং সেটা কীভাবে আমরা ক্র্যাক করব, ইউজ করব ফাইনালি, সেটা আমরা দেখব। আচ্ছা, কিভাবে আপনি এই সফটওয়্যারটাকে ক্র্যাক করবেন, কিভাবে করবেন? তো প্রথমে আমি যে ফোল্ডারটা আপনাদেরকে দেব সেটা হচ্ছে এরকম। এখান থেকে একদম টপে যে ফোল্ডারটা আছে ক্র্যাক, তো ক্র্যাকটাতে আবার ক্লিক দেবেন। এখানে এরকম 3টা ফাইল দেখতে পাবেন, বুঝতে পারছেন? তো 3টা ফাইলের মধ্যে এখানে প্রথমে যাদের 64 বিট আছে তারা 64 বিট, আর যাদের 32 বিট বা 32 বিট আছে তাদের জন্য এটা, বুঝতে পারছেন? তো আমরা 64 বিটের এটা প্রথমে কপি করব। এখানে ঢুকে যে ফাইলটা এখানে আছে DLL, এটাকে জাস্ট কপি করে আমরা প্রথমে সি ড্রাইভে যাব। সি ড্রাইভে যাওয়ার পর হচ্ছে প্রোগ্রাম ফাইলস থেকে এখানে অ্যাডোবিতে ক্লিক করব। অ্যাডোবি থেকে ফটোশপ CC14 এই ফোল্ডারটাতে ঢুকবো। তার মানে এটা হচ্ছে আমাদের টার্গেটেড সফটওয়্যার, যেটা আমরা এতক্ষণ ইনস্টল দেওয়ার চেষ্টা করছিলাম কিংবা ইনস্টল দিয়েছি। ওকে, তো আমি এখানে জাস্ট রাইট ক্লিক দিয়ে পেস্ট ক্লিক করে দেবো। যদি আমি পেস্ট ক্লিক করি, পেস্টে দিই, তাহলে এরকম দেখাবে উইন্ডোটা। এরকম দেখালে প্রথমে রিপ্লেস, তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তার মানে এটা যে কোনো মতে ওখানে কি করবেন, পেস্ট করবেন। ওকে, তো আমি আপাতত আর করলাম না, কারণ আমার কাছে একটা আছে। এরপরে যদি করি সমস্যা নাই, আমি এরকম করলাম, কন্টিনিউতে দিতে চাইবে তাহলে কন্টিনিউটা আমি দিয়ে দিলাম, তাহলে আমার ওই ফাইলটা এখানে পেস্ট হলো। এখন আমি ফটোশপটা যদি ওপেন করে দেখি, দেখবেন যে আমার ফটোশপটা ঠিকভাবে কাজ করতেছে। এরপরও যদি আপনাদের ফটোশপ যদি কাজ না করে, মানে এগুলা করার পরেও যদি কাজ না করে, কি করবেন? তখন আপনি কি করবেন, এখানে যে আমাদের এই ফাইলটা ছিল এটার উপরে একটা আছে প্যাচ বাই পেইন্টার, এটাতে আমি ক্লিক দেবো। এরকম একটা জিপ ফাইল দেখতে পাবেন সেখানে। তো এটাতে আমি ডাবল ক্লিক দেবো, দিলে আরেকটা ফাইল এখানে দেখতে পাবেন যেটা জিপ ফোল্ডারের ভিতর। বাট এটা আনজিপ করার কোনো দরকার নেই, যেটা আছে সেটাতে জাস্ট ডাবল ক্লিক দিয়ে দেবেন। এই যে এটাতে ডাবল ক্লিক দিলে অটোমেটিক ওপেন হবে। এখানে ইয়েস দিবেন, তারপর দেখেন এখানে দেখেন এটা যদি আনজিপ করেন, আপনার উইন্ডোজের ডিফেন্ডার যেটা আছে, বুঝছেন, মানে যেটা অ্যান্টিভাইরাস আছে, সেটা কিন্তু আপনার এটাকে রিমুভ করার চেষ্টা করবে। তো আপনি এটা রিমুভ করবেন না, কারণ এই ফাইলটা দিয়ে আপনার ফটোশপটাকে সম্পূর্ণ মানে ইয়া করতে হয়, ট্র্যাক করতে হয়। তো এই উইন্ডোটা যখন আসবে, এখানে জাস্ট প্যাচে ক্লিক করবেন। এই যে প্যাচ মাঝখানে, প্যাচে যখন ক্লিক করবেন আপনার এখানে দেখবেন যে প্যাচিং ডান এরকম দেখাবে। তারপর এখানে এক্সিট করে দেন, সব কিছু এক্সিট করে দেন, আপনার ফটোশপটা ঠিকঠাকভাবে কাজ করবে, আর কোনো কিছু করতে হবে না। তো গুগলে গিয়ে আমরা টিম ভিউয়ার লিখে সার্চ দিলাম, টিম ভিউয়ার। যারা টিম ভিউয়ারের ব্যবহার জানেন তাদের জন্য না, যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য। নেট কানেকশন অন করতে হবে। টিম ভিউয়ারটা আসলো, তো প্রথমে আমি এটাতে যেটা আসে teamviewer.com এটাতে ঢুকলাম। ঢোকার পরে টিম ভিউয়ার এটা ডাউনলোড করে যেভাবে আপনারা ইনস্টল করবেন ঠিক সেভাবে, মানে ইনস্টল যেভাবে করে সাধারণ সফটওয়্যার একইভাবে ইনস্টল করবেন। বাট ইনস্টল করার সময় একটা ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে ডাউনলোড এখানে আছে, ডাউনলোড টিম ভিউয়ার। এটা একদম ফ্রি, এবং যদি পার্সোনালি ইউজ করতে চান, মানে নিজের জন্য, বিজনেস পারপাজে না, নিজের জন্য যদি ব্যবহার করতে চান, তাহলে কোনো প্রকার লাইসেন্সের কোনো ঝামেলা নেই, বুঝতে পারছেন?
তো যেভাবে আপনি নর্মাল সফটওয়্যার আপনারা কি করেন, ডাউনলোড করেন, সেভাবে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে একটা ইএক্সি ফাইল আসবে, টিমভিউয়ার ইএক্সি। তো এটা যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করবেন। তবে ইনস্টল করার সময় হয়তো একটা স্ক্রিন দেখাবে। আমি এখানে যদি একবার ডাউনলোড করে দেখি কেন ডাউনলোড হচ্ছে। ওকে, ইনস্টল করার সময় আপনারা এই অপশনগুলো খেয়াল করবেন। প্রথমে এখানে বেসিক ইনস্টলেশন, এটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে এখানে দ্বিতীয় নাম্বার যেটা অপশন আছে, পার্সোনাল নন কমার্শিয়াল ইউজ। ওকে, এটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট অ্যান্ড রান, এটাতে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট রানে ক্লিক করলে আপনার টিমভিউয়ারটা কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হওয়ার পরে যেটা করবেন, আপনার হয়তো ডেস্কটপেও টিমভিউয়ারের আইকনটা আসবে, বুঝতে পারছেন? টিমভিউয়ারের আইকনটা হয়তো এখানে আসবে, বাট আমি রিমুভ করে দিচ্ছি, আমার কাছে আগে ইনস্টল করা আছে এটা। তো যদি খুঁজে না পান এখান থেকেও আপনি আনতে পারবেন। এখানে গিয়ে সার্চে গিয়ে টিম লিখবেন, টিমভিউয়ারটা চলে আসবে। টিমভিউয়ার 12 আসলে এন্টার দেবেন, এরকম আসবে, বুঝতে পারছেন? এখন আপনি কিভাবে অ্যাক্সেস দিবেন কিংবা কিভাবে ইউজ করবেন, টিমভিউয়ার কারো কাছে আছে এখানে ক্লাসের মধ্যে এখন ওপেন করতে পারবেন এমন কে আছেন? আচ্ছা, আপনি আমাকে আইডিয়ার পাসওয়ার্ডটা দিবেন, আমি টিমভিউয়ারের ইউজটা একটু করে দেখাচ্ছি কিভাবে কাজ করে টিমভিউয়ারটা। ওকে, তো টিমভিউয়ারটা ইনস্টল দেওয়ার পরে যখন এরকম আসবে, প্রথমে আপনি যার কম্পিউটারে লগ ইন করবেন তার হচ্ছে ইউজার আইডি আর পাসওয়ার্ড এটা। তাহলে আইডি এবং পাসওয়ার্ড যদি আপনাকে দেওয়া হয় তখন আপনি কি করবেন? ইয়েস, আপনার আইডিটা বলেন। এই যে এখানে পার্টনার আইডি যেটা দেখতেছেন, মানে আপনি যদি আমাকে কিংবা যাকে পরিচিত কাউকে যদি অ্যাক্সেস দিতে চান তাহলে প্রথমে আপনি আইডিটা দেবেন, পাসওয়ার্ডটা দেবেন। এর মানে আইডি আর পাসওয়ার্ড যখন দেবেন, ওই যাকে দিবেন সে কিন্তু আপনার কম্পিউটারের অ্যাক্সেসটা পেয়ে যাবে। সে চাইলে যে কোনো কিছু আপনার কম্পিউটার করতে পারে, বাট ভয়ের কোনো কারণ নেই। আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করলো, যা করবে সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পাবেন, কারণ আপনার স্ক্রিনেই হবে সব কিছু, বুঝতে পারছেন? তো এটাতে আপনার কোনো ফাইল হ্যাক হওয়ার, কোনো কিছু ডিলিট হয়ে যাওয়ার এরকম কোনো সম্ভাবনা নেই, কারণ আপনি তো সব কিছু দেখতে পাবেন। আপনি যে অন্যজনে এভাবে আপনার কম্পিউটারটা যে মুভ করতেছে, এখন আমি দেখাচ্ছি ওনার কম্পিউটারটা আমি মুভ করি, দেখি পাসওয়ার্ডটা রেজ করেন, বলেন আইডি বলেন আগে। না, আমারটা কানেক্ট করিয়ে না, আপনি আপনারটা দেন, আমি দেখাচ্ছি এখানে 317771714। এই যে দেখেন, এটা হচ্ছে ওনার এই টিমভিউয়ারের আইডিটা আমাকে দেওয়া হলো। ওকে, তো আমি এখন কানেক্ট এটাতে ক্লিক করলাম। ফাইল ট্রান্সফার, এখানে একটা অপশন আছে যেটা দিয়ে ফাইল ট্রান্সফার করা যায় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ভার্চুয়ালি। ওকে, বাট এটা আমাদের দরকার না, পাওয়া, তো এটা আমরা শিখবো না। এটা দিয়ে আপনি চাইলে আপনার কোনো একটা ড্রাইভের ফাইলগুলো আপনি অন্য ড্রাইভে ওনার ড্রাইভে দিতে পারবেন, এটা ফিচার আছে। পাসওয়ার্ডটা C241EB। আচ্ছা, ওকে, আমি ওনার পাসওয়ার্ডটা দিয়ে এখানে যখন এন্টার দিলাম তখন দেখছেন যে ওনার ডেস্কটপে যা আছে আমার এখানে কিন্তু ফ্লোট হবে, দেখছেন? এখন আমার এখানে যে কম্পিউটারটা ওপেন হলো সেটা হচ্ছে ওনার কম্পিউটারটা। তো আমি এটা যদি মিনিমাইজ করি, এটা হচ্ছে আমার কম্পিউটার, তাই না? আমি যদি ওনার উইন্ডোটা খুলি তাহলে ওনার কম্পিউটারটা দেখাচ্ছে এখানে, বুঝতে পারছেন? তো আমি চাইলে এটাকে যে কোনো কিছু করতে পারি। সাপোজ আমি এখন রিফ্রেশ দিলে ওনার কম্পিউটারে কিন্তু রিফ্রেশ হচ্ছে, আপনারা খেয়াল করে দেখেন, ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, যাই হোক, সেটা দেখার দরকার নেই। আমি যদি এখানে রিফ্রেশ দিই, ওনার ডেস্কটপে রিফ্রেশ হচ্ছে, ঠিক আছে? মানে ওনার কম্পিউটারটা আমি এখন চালাচ্ছি। তো আমি যদি এখানে ফটোশপ ওপেন করি, এই দেখেন, মানে ওনার কম্পিউটারে ফটোশপ কিন্তু ওপেন হচ্ছে। মানে আমি এখানে যাই করি না কেন সব কিছু কিন্তু ওনার কম্পিউটারগুলোই করতেছি। এখন যদি আমি নতুন ডকুমেন্ট ওপেন করি, নিউতে গেলাম, এখানে আমি বিজনেস কার্ডের সাইজ দিই সাপোজ, আদারওয়াইজ যে কোনো সাইজ দিতে পারি। আমার আপাতত দিই 3.25 আর এখানে 1.75 সাপোজ দিলাম। তো আমি এখানে 300 করে দিলাম, এখানে CMYK করে দিলাম। আমি যা কাজ করতেছি কিন্তু ওনার কম্পিউটারে হচ্ছে ওগুলো। এখন যদি আমি ওকে করি, দেখেন যে ওনার কম্পিউটার নতুন একটা ডকুমেন্ট ওপেন হলো, এরকম একটা ডকুমেন্ট ওনার এখানে কিন্তু ওপেন হয়ে গেল। তো আপনারা কি পারবেন টিমভিউয়ার ইউজের ব্যাপারটা? যারা পারতেন না আর কি, যারা পারতেন তো ভালো, যারা এখনো নতুন টিমভিউয়ার আজকে শিখলেন বা জানতেন এটা দিয়ে কাজ করা যায়, করেননি কখনো, তারা লাইভ দেখলেন কিভাবে টিমভিউয়ার কাজ করে। পারবেন? আচ্ছা আচ্ছা, বাহ, চমৎকার। যাই হোক,
তাহলে এটা দেখেন আমরা টিমভিউয়ারের মাধ্যমে মানে শুধুমাত্র এখানে ঢাকার মধ্যে সম্ভব না এটা, আপনি চাইলে গ্রামে কোনো কম্পিউটার থাকলে একইভাবে টিমভিউয়ার অ্যাক্সেস দিলে সেটাও পারবেন। এখান থেকে আমি মাঝে মধ্যে ক্লায়েন্টের কাজের জন্য আমেরিকায়ও কম্পিউটারে লগ ইন করি, বুঝতে পারছেন? এরকম মাঝে মধ্যে দরকার হয় আর কি, হয়তো আমার কম্পিউটারে একরকম দেখাচ্ছে, ওনার কম্পিউটারে কোনো একটা ডিজাইন অন্যরকম দেখাচ্ছে, তখন আমি লগ ইন করে দেখি আসলে পার্থক্যটা কোথায় বা কী প্রবলেম হচ্ছে ওখানে। তো এইগুলো ভার্চুয়ালি আপনি পৃথিবীর যে কোনো জায়গায় কম্পিউটারটা থাকলে অ্যাক্সেস যদি জানেন আপনি লগ ইন করতে পারবেন ইজিলি। তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, দেখেন যে ওনার কম্পিউটার থেকে আমি লগ আউট হয়ে গেলাম, তার মানে এখন আমার আর অ্যাক্সেস নেই, বুঝতে পারছেন? এই হচ্ছে টিমভিউয়ারের সিস্টেম। আচ্ছা, টিমভিউয়ার গেল, এখন আমরা যেটা শিখবো সেটা এখানে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছেন, যে ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন, তার মানে আমার ড্রপবক্সে এই ফাইলগুলো আছে এখন। তো আমি যদি আমার কম্পিউটারের লোকাল ডিস্কে ওই যে ড্রপবক্স আছে একটু মিল করে দেখি কি প্রবলেম। তো আমি প্রথমে ড্রপবক্স ওপেন করলাম, এখানে দেখেন আমরা ইন্টারনেটে এখন যে মানে অনলাইনে যে ফোল্ডারগুলো দেখেছি এক্স্যাক্টলি সেই ফোল্ডারগুলো কিন্তু আমার সি ড্রাইভেও আছে। এখন যদি আমি ওখান থেকেও কিন্তু আমি আপলোড দিতে পারি, আদারওয়াইজ আমি এখানেও আমার লোকাল হোস্টে কোনো কিছু এখন আপলোড দিলে সেটা কিন্তু সাথে সাথে অনলাইনে চলে যাবে। স্পেশাল ফিচার কিন্তু এগুলো। তো আমি সাপোজ এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডিজাইন ব্যাচ 6 দিলাম সাপোজ, এই ফোল্ডারটা আমি এখন ক্রিয়েট করলাম। যখন আমি এই ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এখানে দেখেন যে ফোল্ডারের পাশে একটা গ্রিন কালারের একটা টিক চিহ্ন আসছে, দ্যাট মিনস এই ফোল্ডারটা এখন লাইভে চলে গেছে, অনলাইনে চলে গেছে। তো আমি যদি আমার অনলাইনে যে ফোল্ডারগুলো ছিল ওখানে যদি একবার রিফ্রেশ করে দেখি, আমার এই ফোল্ডারটা কিন্তু এখানেও দেখাচ্ছে। আমি যদি এইখানে ঢুকে দেখি আমার ফোল্ডারটা এখনও এমটি, কোনো কিছুই নেই, বুঝতে পারছেন? তো আপনি যদি এখানেও কোনো কিছু আপলোড করতে চান করতে পারবেন, আদারওয়াইজ কোনো একটা ডিজাইন যদি আপনি এই ফোল্ডারের মধ্যে রাখেন সেটা কিন্তু আপনার অনলাইনেও দেখাবে। তো আমি একটু পার্থক্য বুঝাই। সাপোজ আমি এই ডিজাইনটা আদারওয়াইজ এই ইমেজটা আমি এখানে ছেড়ে দিলাম, যখন ছেড়ে দিই দেখেন যে এটা কিন্তু এখন আপলোড হচ্ছে। আইকনটার দিকে তাকালে কিন্তু একরকম একটা আইকন, আপলোডের একটা আইকন। ওকে, এই যে আমাদের নেটের স্পিডের উপর ভিত্তি করে এখন যখন আপলোড হয়ে যাবে তখন কিন্তু একটা টিক চিহ্ন আসছে, দ্যাট মিনস আপনার এই ফাইলটা অনলাইনে চলে গেল। এখন যদি আমি আমাদের সেই ফোল্ডারে গিয়ে দেখি, দেখেন আমাদের ফাইলটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসলো, বুঝতে পারছেন? আমাদের ফাইলটা কিন্তু এখানে অনলাইনেও দেখাচ্ছে। এখন যদি এই ফাইলটা আমি আমার পরিচিত কারোর সাথে শেয়ার করতে চাই, সেটা করার জন্য প্রথমে আপনি এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে এখানে টু ইমেলটাতে যার সাথে শেয়ার করবেন তার ইমেলটা দেবেন। সাপোজ এখানে যে কোনো একজনের ইমেল বলেন, আমি এই ফাইলটা শেয়ার করি m.am, আচ্ছা m.tanvir98@gmail.com। ওকে, তাহলে আমি এখানে ওনার ইমেলটা বসানোর পরে এখানে দেখেন যে একটা অপশন আছে ক্যান ভিউ। আচ্ছা, আপনার এখানে ইমেলটাতে কোনো প্রবলেম আছে? ড্রপবক্স কি ওপেন আছে? থাকলে তো এরকম এটা তো এডিট করা যেত, হচ্ছে না। অন্য একটা ড্রপবক্স আইডি দেন, KJMD85@gmail.com। এটা তো হওয়ার কথা না কখনোই। আচ্ছা, আমরা একটু এটা কি অ্যাক্টিভ আছে আপনার ড্রপবক্সের আইডিটা? সাকসেসফুলি অ্যাক্টিভ করছেন? আচ্ছা, আমরা অন্য একটা ফোল্ডার শেয়ার করার চেষ্টা করি। সাপোজ এখানে ডিজাইন নামের ফোল্ডারটা দিই, এখানে দেখেন দুজনের সাথে শেয়ার করলাম। আচ্ছা, আপনার আইডিটাও বলেন, KNUKROY। আচ্ছা, @gmail.com। ওকে, এখানে দেখেন যখন এরকম দিবেন, দেওয়ার পরে এখানে ক্যান এডিট, এখানে সাধারণত ক্যান ভিউ থাকে। ক্যান ভিউ মানে কি? ক্যান ভিউর মানে হচ্ছে আপনার মানে যার সাথে যার ইমেলটা এখানে ইম্পোর্ট করলাম, এই ফোল্ডারটা তার সাথে শেয়ার হবে, বাট উনি দেখতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না। যেমন উনি চাইলে ওটা ডিলিট করতে পারবেন না, উনি চাইলে ওই ফোল্ডারটাতে কোনো কিছু অ্যাড করতে পারবেন না, কিছু করতে পারবেন না। যদি আমরা ক্যান এডিট দিই তাহলে কিন্তু উনি সব অ্যাক্সেস পেয়ে যাবে, ডাউনলোড করা, ডিলিট করা, অ্যাড করা, কোনো কিছু এভরিথিং, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা দিব কি ক্যান এডিট। কোনো ফাইল আমার সাথে যদি আপনারা শেয়ার করেন, সেটা ক্যান এডিট অপশন দিয়ে এখানে জাস্ট এখানে শেয়ারে ক্লিক করেন। যখন আমি শেয়ারে ক্লিক দিই, দেখবেন যে ওনার ড্রপবক্সে একটা নোটিফিকেশন যাবে, যেটা আমি ইনভাইট করছি একটা ফোল্ডারের। ওকে, সেটা কিন্তু ওনার ড্রপবক্সে উনি দেখতে পাবেন।
তো চাইলে এখন আমি এখানে কোনো কিছু অ্যাড করলে যে কোনো কিছু অ্যাড করলে ওই ডিজাইন ফোল্ডারটাতে উনি কিন্তু ওই অ্যাক্সেসগুলো দেখতে পাবেন সাথে সাথে। হ্যাঁ অ্যাড করলে আপনি এই ফোল্ডারটা দেখতে পাবেন, অ্যাক্সেস পাবেন। বুঝতে পারছেন? এই হচ্ছে সিস্টেম। আমাদের ড্রপবক্স কিভাবে কাজ করে আমি সেটা দেখালাম এতক্ষণ। ওকে, প্রথমে আমরা ফটোশপটা ওপেন করি, সিসিটাই ওপেন করব কারণ আমরা সিসি দিয়ে কাজ করবো আজ থেকে। ফটোশপ এই দেখেন, এখানে আপনারা কনফিউশনে পড়ে যাবেন না। যখন ফটোশপ আপনি ইনস্টল দেন, একটা দেখেন যে সিসি আর একটা দেখেন যে সিসি 64 বিট। তো আপনি সিসিটাই ওপেন করেন সাধারণত, ওটাও ওপেন করতে পারবেন, ওটা দিয়ে কি কাজ করে, বাট সিসিটা ওপেন করেন। ওকে, থাকে এই যে আমার কাছে আছে এখন, কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা সিসির ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন? ওকে, এখন আমরা কি করব, ওটা ফাইলটা যাচ্ছে কিন্তু। আচ্ছা, এটা এখনো জিপ হচ্ছে, জিপ হতে সময় লাগবে কারণ এটা অনেক বড় ফাইল। তো আমরা প্রথমে ফটোশপটা ওপেন করলাম, ওপেন করার পরে এখানে ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে নিউ, আমি এখানে বিসি দিলাম, বিসি ফ্রন্ট, সাপোজ সরি ফ্রন্ট না ব্যাক, ফ্রন্ট তো আর বোঝাতে হবে না তাই না, ফ্রন্ট তো পারবেন। আচ্ছা, আমরা ফ্রন্ট যদি বোঝাতে যাই আরও সময় লাগবে, যার কারণে আমরা শুধুমাত্র ব্যাকই বোঝাবো। কারণ আমাদের এখানে ব্যাকে লোগো ব্যবহার করা, টাইটেল ব্যবহার করা, আইকন ব্যবহার করা, তারপর ইনফরমেশনগুলো ব্যবহার করা, এগুলো সবগুলোর কাজ কিন্তু ম্যাক্সিমাম ফ্রন্টেই করি আমরা, যার কারণে ব্যাকে করি, যার কারণে আমরা ব্যাকটাই দেখাবো। ওকে, তো এখানে ইনসিস আছে, সাধারণত ইনসিস থাকে, আর পিক্সেল থাকলে আপনারা ইনসিস করে নেবেন, করে নিয়ে এখানে 3.25 দেবেন, আর এখানে 1.75 দেবেন। আমি বলেছিলাম আপনাদেরকে এই একই কাজটা আমি অনেকবার করব, এখনও কিন্তু করতেছি, ঠিক আছে? আমি এরকম মানে বারবার ওপেন করাটা, মানে ডকুমেন্ট ওপেন করাটা, এটার সমাধান একটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে। তো আমি আরেকবার ওপেন করে নিলাম, এখানে রেজুলেশন 300 দিবেন, 300, আর এখানে RGB কালার আছে, কালার মোডটা আপনি CMYK করে দিয়ে আর কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট এদের ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করলে আমাদের ডকুমেন্টটা এরকম ওপেন হবে। এখন আমাদের যদি রোলার না থাকে, যেমন ধরেন এটাতে রোলার এখন নেই, তো আমরা প্রথমে ভিউ থেকে রোলার্সে যদি ক্লিক করি এটা কিন্তু চলে আসবে। আদারওয়াইজ আমরা কন্ট্রোল আরও প্রেস করতে পারি, যদি কন্ট্রোল আর আমরা প্রেস করি তাহলে দুই পাশে কিন্তু আমাদের রোলার দেখাচ্ছে। এখন আমরা যদি উপর থেকে এভাবে ড্র্যাগ করে ছেড়ে দিই, আমাদের রোলার দিয়ে কিন্তু আমাদের এরিয়াগুলো আমরা ব্লক করে ফেলতে পারবো, এই পাশ থেকে এই পাশে, ঠিক একইভাবে এদিক থেকে এদিকে। তো আমরা খুব সহজে কিন্তু আমাদের এরিয়াটা আমরা ব্লক করতে পারলাম, তাই না? এরপরে আমরা আবার ইমেজে যাব, এবার ক্যানভাস সাইজে, তারপর এখানে 3.25 আছে, এখানে 1.75 আছে। তো প্রতিবার যেহেতু আমরা 0.25 যোগ করব, তাহলে আমরা যোগ করলে এখানে 50 হয়, আর নিচে হবে টোটালি 2। ওকে, এখানে দেখেন একটা রিলেটিভ নামের অপশন থাকবে, যদি আপনি এটাতে ক্লিক করেন দেখবেন যে আপনার ডকুমেন্টের সাইজটা ঠিকভাবে ওপেন হবে না, হয়তো এক পাশে বড় হয়ে যাবে, এক পাশে ছোট হয়ে যাবে, এটা আনচেক থাকবে। দ্যাট মিনস আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করবেন না, বুঝতে পারছেন? চেঞ্জ না করে জাস্ট একটা ক্লিক দেবেন, দেখেন যে আপনার ডকুমেন্টের চতুর্দিকে কিন্তু 0.25 বেড়ে গেল। এখন আমরা ওই এরিয়াটাকে ব্লক করব, এদিকে ক্লিক, এদিকে ক্লিক, এখান থেকে এই পাশে, এখান থেকে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে দেখেন আমাদের এই এরিয়াটাকে আমরা সুন্দর করে ব্লক করে ফেলতে পারলাম। এখন আমরা কি কাজ করব, আবার আমাদের 0.25 বাড়িয়ে দেবো ব্লিডের জন্য। তো সেটা করার জন্য ইমেজ, একইভাবে ক্যানভাস সাইজ, এখানে যদি আবার 0.25 বাড়াই তাহলে 50-র সাথে 0.25 75 হবে। এটা যোগ করতে না জানলে কিন্তু আপনারা শুধু ভুল করবেন। ওকে, এখানে 2.25, আর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট এখানে আমি ওকেতে প্রেস করি, দেখবেন যে আমাদের 0.25 ব্লিড বেড়ে গেল। তাহলে আমাদের ডকুমেন্টটা কিন্তু এরকম, আমাদের ডকুমেন্টটা এক্স্যাক্টলি কিন্তু এরকম ওপেন হবে যদি আমরা সাকসেসফুলি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই। এরপর আমি খুব দ্রুত কাজ করি, প্রথমে আমরা এখানে কিছু ব্যাপার আলাপ করি। আলাপগুলো কি, প্রথমে আমরা যদি এখানে টাইটেল ইউজ করতে চাই, তো আমাদের প্রথম চিন্তা করতে হবে কোন টাইটেল, মানে কোন ফন্টের টাইটেল ইউজ করব। তো ফন্ট আমরা আপাতত একটা ফন্টে ইউজ করব, মানে আমরা যতগুলো ডিজাইন করব এর মধ্যে কয়েকদিনের মধ্যে যতগুলো ডিজাইন করব শুধুমাত্র একটা ফন্ট ইউজ করব। কারণ আমার কাছে যদি ফন্টের কালেকশনের কথা বলি, 15,000-এর মতো ফন্ট আমার কাছে কালেকশনে আছে। 10,000-এর বেশি, 15,000-এর মাঝামাঝি বা কম হবে একটু, 15,000 একটু কম হবে, 14,000 প্লাস। তো এতগুলা ফন্টের কালেকশন থেকে আপনি কিভাবে কোন ফন্টটা কোন ডিজাইনের জন্য পারফেক্ট কীভাবে বের করবেন সেটা কিন্তু এখন বুঝতে পারবেন না আপনি। কারণ আপনাকে যদি 100টা ফন্ট দেওয়া হয়, আপনি কোন ডিজাইনে কোন ফন্টটা ইউজ করবেন ঘুরে যাবে আপনার মাথায়।
যার কারণে আমি আপনাদেরকে লিমিটেড ফন্ট দেবো এখন। ওই ফন্টগুলো দিয়ে আপনারা কয়েকটা ডিজাইন করেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আমার এই ফন্টটা না দিয়ে ওই ফন্টটা দিলে মনে হচ্ছে এই ডিজাইনটাতে বেটার হবে। যখন আপনাদের ওই সেন্সটা চলে আসবে তখন আমি আস্তে আস্তে আপনাদেরকে ফন্টগুলো প্রোভাইড করা শুরু করব। ড্রপ বক্স তো আছেই, এবং সেই ড্রপ বক্সের লিঙ্ক তো সবার কাছে আছে, শেয়ার করা থাকবে। আমি যখনই দিই আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের ড্রপ বক্সে জমা হয়ে যাবে, আপনারা জাস্ট ফন্টগুলো ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কোনো চিন্তা নেই, এটা প্রিমিয়াম ফন্ট হোক, ফ্রি ফন্ট হোক, যে কোনো ফন্ট হোক আমি দিয়ে দিব আপনাদেরকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। আচ্ছা, এরপরে আমরা এখন যদি এখানে কোনো একটা টাইটেল লিখতে চাই, তো আমরা প্রথমে ক্যারেক্টার সম্পর্কে একটু জেনে নিই। এখানে উইন্ডোতে ক্যারেক্টার নামের একটা অপশন আছে, দেখছেন ক্যারেক্টার। তো আমি যদি ক্যারেক্টারে ক্লিক দিই, আচ্ছা আপাতত ক্লিক দিলাম না, আপাতত আমি প্রথমে টেক্সট নিয়ে আসবো। তো টেক্সট নেওয়ার জন্য আমি এখানে নতুন একটা ডকুমেন্ট ওপেন করতে পারি। যদি ডকুমেন্ট ওপেন করতে আমার ভয় লাগে বা কষ্ট হয়, তাহলে আমি এখানে কিতে ক্লিক করে জাস্ট একটা আমার যেখানেই আমি টেক্সটটা লিখবো সেখানে একটা ক্লিক দিই। যদি আমি ক্লিক দিই ওখানে আমার লেয়ারে কিন্তু একটা লেয়ার 1 ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, তাই না? এখন আমি এখানে একটা নাম দেব। এটা কি দেব? যার বিজনেস কার্ড তার টাইটেল, তার নাম। তার নামটা কি হতে পারে? সাপোজ আমি তার নাম দিলাম হচ্ছে মিস্টার বাংলাদেশ। ওকে, এই নামটা আমি দিলাম। এখন মিস্টার বাংলাদেশের এটা কি একটা ডিজাইন, বিজনেস কার্ড হবে। এখানে আমাদের অনেক কিছু জানার আছে। দেখেন, আমরা যদি এখন ফন্টের দিকে তাকাই, এখানে মাই রিয়াদ প্রো নামের একটা ফন্ট সিলেক্ট করা আছে ডিফল্টভাবে, যেটা আমাদের সিসি, CS6, ফটোশপে এই ধরনের ফন্টটাই সিলেক্ট করা থাকে সাধারণত। এরপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্টের টাইপ। এইটা ফন্টের কোন কোন ফরম্যাটে আমরা ব্যবহার করতে পারতেছি। উপরটা দেখেন, একদম নিচেরটা দেখেন, বোল্ড, ইতালিক, বোল্ড, সেমি বোল্ড, ইতালিক, এরকম বিভিন্ন ফরম্যাটের আছে, বুঝছেন? তো আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি চাইলে আমরা এখান থেকে। তো আমরা এখানে ব্যবহার না করে অন্য কোনো ফন্টও ব্যবহার করতে পারি। এটা জাস্ট ফন্টের আপনার সাইজগুলো মানে স্টাইলগুলো পরিবর্তন করার জন্য এই ফিচারটা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে আমাদের ফন্টের সাইজ, আমরা কোন সাইজের ফন্টটা ব্যবহার করবো, এটা হচ্ছে সাইজ। ওকে, আর আপাতত কোনো কিছু জানার দরকার নেই এখানে। তো এখানে আর তিনটা অপশন আছে দেখেন, এই পাশে এটা হচ্ছে উপরে যেটা, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আর যদি এটা আমি মাঝখানে দিই, এটা আমি সিলেক্ট করবো অবশ্যই। যদি আমি সেন্টার দিই তাহলে কিন্তু আমাদের ফন্টটা এইরকম সেন্টার হচ্ছে। আর যদি আমি এই পাশ থেকে দিই আমাদের এই ফন্টটা রাইট থেকে সেন্টার হবে। যদি এই পাশে দিই লেফট থেকে সেন্টার হবে। সেন্টারে দিলে শুধুমাত্র সেন্টারে থাকবে, আর যদি রাইটে দিই রাইট থেকে সেন্টার হবে। তো আপাতত এখানে কোনো ইফেক্ট আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না, এগুলোর আমি আরও স্পেশাল ইফেক্ট করবো। আচ্ছা, যাই হোক, এখন আমি এইটুকু লিখলাম। এখন আমার ইচ্ছা হচ্ছে আমি এই ফন্টটা একটা কাস্টম ফন্ট দেবো। আমি কোনো একটা ফন্টের নাম জানি এবং সেই ফন্টটা যদি আমার কম্পিউটারে ইনস্টল করা থাকে তাহলে আমি ওই ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি যদি এখানে ফন্টের মাই রিয়াদ প্রোর উপর একটা যদি ক্লিক দিই, এরকম আছে তো, এখানে ক্লিক করে এটা কিন্তু অটোমেটিক ব্লক হবে। আপনার এখানে এরকম টেনে আবার এভাবে সিলেক্ট করতে হবে না, জাস্ট বাইরে থেকে একটা ক্লিক দিলে এই খালি জায়গায় ক্লিক দেবেন, দেখবেন যে এখানে কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি নেক্সা লিখি এক্সে, এখানে দেখেন যে নেক্সা লেখার সাথে এক্স লেখার সাথে নেক্সা বোল্ড আমাকে সাজেস্ট করতেছে। তো আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাদের এই ফন্টটা নেক্সা বোল্ডে, নেক্সা ফন্টে কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। ওকে, এখন আমরা দেখি। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমাদের এই ফন্টটা ক্যাপিটাল হবে, সবগুলো ক্যাপিটাল লেটারের হবে। তো এই ফন্টটা ক্যাপিটাল করার জন্য আমরা একটা উইন্ডোর এখানে উইন্ডো থেকে একটা মেনুর সাহায্য নেব, সেটা হচ্ছে ক্যারেক্টার। তো ক্যারেক্টারে যখন আপনি ক্লিক করবেন, ক্যারেক্টারের সাথে সাথে কিন্তু আপনার প্যারাগ্রাফটাও কিন্তু এখানে চলে আসবে, যেটা আমরা পরবর্তীতে অনেকগুলো টেক্সট লিখলে প্যারাগ্রাফ সেট আপ করার জন্য আমরা ব্যবহার করব, বাট আপাতত দরকার নেই। তো আমাদের যেটা আপাতত দরকার আছে সেটা হচ্ছে ক্যারেক্টার। তো আমরা চাইলে আমাদের এই ফন্টটা এখান থেকে চেঞ্জ করছি, তো এখানে দেখেন যে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। ক্যারেক্টারের মধ্যেও কিন্তু অপশনটা আছে, বাট এখানে আরো কিছু অপশন দেখেন। এখানে নেক্সা এই যে ফন্ট আমি সিলেক্ট করছি এটার কোনো অন্য কোনো ফরম্যাট নেই, ভার্সন নেই। যেমন ধরেন শুধুমাত্র রেগুলারটাই আছে এবং সেটা কিন্তু ব্লক করা, সেটা কিন্তু এখানে ডিজেবল করা আছে, তাই না? তো আমি এখানে ক্লিক করতে চাইলে কোনো কিছু চেঞ্জ করতে পারতেছি না, কারণ এটা ফরম্যাটেই আছে বোল্ড একটাই। বাট আরেকটা ফিচার আছে দেখেন, এখানে যেটা আছে এটা হচ্ছে ফন্টের সাইজ। যদি আমি এই ফন্টের সাইজ দিতে চাই, যদি আমি বাড়াতে চাই, এখানে 12 পয়েন্ট আছে, তাই না? তো আমি যদি এটাকে 14 পয়েন্ট কিংবা 14 পয়েন্ট করি তাহলে আমাদের ফন্টটা একটু বড় হলো, তাই না? এরপরে যদি আমি চাই যে আরেকটু বড় করব, তাহলে আমি এখান থেকে 16 নাই 18 দিলাম। বাট এখানে একটা প্রবলেম আপনারা ফেস করতে পারেন মাঝে মধ্যে ডিজাইন করার ক্ষেত্রে, যখন আপনি দেখেন যে আপনার এখানে ফন্ট
মানে সাইজের ব্যাপারে এখানে আমাদের যে সাইজগুলো মানে ডিফল্টভাবে দেওয়া আছে সেগুলো হচ্ছে 2 ঘর পর পর 6, 8, 9 আছে, আবার 10 আছে, 11, 12 আছে। 12 এর পর থেকে দেখেন 2 ঘর পর পর 14, 16 নাই, আবার 18 এরকম। ওকে, তো এই প্রবলেম মানে আপনাদের যদি সাইজ নির্দিষ্ট এভাবে মানে কোনো একটা ফন্টের সাইজ যদি দেন যে 9 দেওয়ার পরে দেখেন যে আপনার ফন্টটা বেশি ছোট হয়ে গেল, যদি দেখেন যে আবার 10 দিলেন, 10 দিলে আর একটু বেশি বড় হয়ে গেল, তখন আপনাদের বসাতে হবে হচ্ছে 9.5। তো 9.5টা আপনারা এখানে ভ্যালুটা বসিয়ে দেবেন। এবার জাস্ট সিলেক্ট করে 9.5 যখন দেবেন, এখন 9.5 এর কিন্তু ফন্টটা হয়ে গেল, বাট 9.5 আমরা এখন টাইটেলটা দিব না, আমরা দিব হচ্ছে 15। এখানে যেহেতু 15 নেই সেহেতু আমরা এখানে 15 লিখে দিব, শুধু 15 লিখে এন্টার দিলে এখানে 15 সাইজের কিন্তু আমাদের ফন্টটা হয়ে গেল। এরপর আরেকটা ফিচার দেখেন, এখানে যেটা এটা দরকার আছে আর আমাদের এটা দরকার আছে, আমাদের বর্ণের থেকে বর্ণের দূরত্বটা কতটুকু এটা কিন্তু আমরা এখান থেকে ডিফাইন করে দিতে পারি। যদি আমি এটা দিই তাহলে দেখেন যে আমাদের বর্ণের দূরত্ব কিন্তু বেড়ে গেল। মাঝে মধ্যে আমাদের ডিজাইন এগুলো দরকার হবে, দেখবো যে আমাদের কোনো একটা মানে লাইন লিখলাম ওটা একটু ফাঁকা রাখবে, তখন আমরা এই ক্যারেক্টার থেকে এটা ফিচারটা ব্যবহার করতে পারি। 200 দিলাম, যদি 0 দেই আগের অবস্থায় ফিরে যাবে, কোনো প্রবলেম নেই। এরপরে এখানে যদি লাইনের চেয়ে লাইনের দূরত্ব বাড়াই, সাপোজ আমাদের যদি দেখি যে 1, 2, 3, 4টা লাইন একসাথে লিখেছি, আচ্ছা এটা আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি যখন আমরা ইনফরমেশনগুলো লিখতে যাব। ওকে, এখন এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে আমি যদি এখানে ডাবল টি দিই, যদি আমি ক্লিক করি দেখবেন যে আমার সম্পূর্ণ ফন্টটা ক্যাপিটাল হয়ে গেছে, তাই না? এই অপশনটা একটু মনে রাখবেন। এরপর আমরা যদি এই ফন্টটার দিকে তাকাই এবং এই ফন্টটার মেনুর দিকে তাকাই, এখানে কিন্তু শুধুমাত্র বোল্ডে আছে, আর কোনো অপশন নেই, তাই না? এটা ডিসেবল করা। বাট এখানে যেটা টি একটু অ্যাঙ্গেল করা আছে, দ্যাট মিনস এখানে টি যেটা ইতালিক আছে এটাতে যদি আমি ক্লিক করি দেখেন যে আমার এই ফন্টটা ইতালিক ফরম্যাটে চলে গেল, বাট এটা এই ফন্টে কিন্তু দেওয়া ছিল না। বুঝতে পারছেন? আচ্ছা, আমাদের যদি দরকার হয় কখনো ইতালিক করা, তাহলে আমরা কোনো ফন্টে যদি ফিচারটা না থাকে আমরা এভাবে করে নেব। সাধারণত যদি কোনো ফন্টের ফ্যামিলি হয় তখন দেখবেন যে ইতালিক আছে, বোল্ড আছে, লাইট আছে, তিন আছে, ব্ল্যাক আছে, ইত্যাদি ইত্যাদি থাকতে পারে। আমি দেখাবো আস্তে আস্তে, একদম ইজি, একদম ওই রকমই ফন্ট যেভাবে ইয়া করবেন। আচ্ছা, এখন আমি কি করলাম, শুধুমাত্র ফন্টটাকে ক্যাপিটাল করলাম, আর কোনো কিছু এখানে করিনি। তাহলে আমি ক্যারেক্টারটা এখানে ক্লোজ করে দিই আর এটা ডিঅ্যাক্টিভেট করে দিই। আমি যখন লেয়ারটা ডিঅ্যাক্টিভেট করে দিলাম, এরপর আমি এটাকে সম্পূর্ণ মুভ করতে পারতেছি। অনেক সময় দেখা যায় যে আপনারা কোনো একটা লেখাকে কিংবা কোনো একটা কন্টেন্টে কি করেন, মুভ করার চেষ্টা করেন, বাট এটা মুভ হয় না। এর কারণ কি, আপনাদের এই যে বর্তমান মানে লেয়ারটাতে আছেন ওটা অ্যাক্টিভ করা থাকে। আপনাদের অবস্থা কেমন হয় আমি একটু রিকেপ করি। সাপোজ এইরকম অবস্থায় থাকে, এইরকম অবস্থায় কি এটা কখনো মুভ করতে পারবেন? আপনি পারবেন না। এর কারণ কি, এইখানে দেখেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ, সরি অ্যাক্টিভ আছে। এই লেয়ারটা ইনঅ্যাক্টিভ করার জন্য প্রথমে আপনি যখন এন্টারে প্রেস করবেন এটা কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেল, বাট এখানে যেটা প্রবলেম হচ্ছে ওটা সিলেক্ট থাকার কারণে আমি যখন এন্টারে ক্লিক করলাম এটা চলে গেল। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাওয়ার চেষ্টা করি, চলে আসলো। ঠিক আছে, তো আমরা কি করব, সাধারণত এখানে যেটা করব জাস্ট এখানে টিক চিহ্নে একবার ক্লিক করব, দ্যাট মিনস আমাদের হয়ে গেল এটার কাজ। এখন যদি আমি বিতে প্রেস করি তাহলে আমাদের মুভ টুলে শিফট হবে কিন্তু আমাদের সিলেকশনটা। তো মুভ টুলে যাওয়া মানে আমি এটাকে মুভ করতে পারবো। কোন টুলটা সিলেক্ট করে আপনি মুভ করতে চাচ্ছেন সেটা প্রথমে আপনার মাথায় আনতে হবে। আমি এটা যে মুভ করব, কি দিয়ে মুভ করব? মুভ করা মানে হচ্ছে মুভ টুল সিলেক্ট করা। আপনি যদি এই টুলটা সিলেক্ট করে কোনো একটা ইয়াকে মুভ করতে চান সেটা কি কখনো সম্ভব না। এটা লেয়ারে বুঝতে হবে। এবং আপনি যদি এই লেয়ারের কোনো কন্টেন্ট মুভ করতে চান, অন্য আরেকটা লেয়ার সিলেক্ট করে রাখেন, এটা কি সম্ভব? এখন যদি আমি মুভ করতে চাই, সাপোজ আমি মুভ টুল সিলেক্ট করলাম, এই যে দেখেন আমি যদি এখন মুভ টুল সিলেক্ট করি তাহলে কি আমাদের লেখাটা মুভ হচ্ছে? এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমাদের লেয়ারটা সিলেক্ট করা নেই। তো আমাদের দেখতে হবে এটা প্রথমে লেয়ারটা অ্যাক্টিভ আছে কিনা, তারপর ওই লেয়ারটা সিলেক্ট আছে কিনা। এইগুলা দেখার পরে আপনি যখন সব কিছু ঠিক থাকবে তখন কিন্তু ঠিকভাবে মুভ হবে। বুঝতে পারছেন? এখন আমরা আলাপ করব অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো। তো অ্যালাইনমেন্ট কিভাবে করে, প্রফেশনালি অ্যালাইনমেন্ট যদি আমরা করতে যাই একটু খেয়াল করি। প্রথমে আমাদের এই ডকুমেন্টের আমরা যেটা খেয়াল করছি সেটা হচ্ছে প্রথমে এটা কাটা পড়ে যাবে, যেটা ব্রিডের বাইরে আছে, মানে একদম শেষ যেটা রোলার, এটার পরে যেটা আছে এটা কিন্তু আমাদের ডিজাইনে থাকবে না। বুঝতে পারছেন? মনে রাখতে হবে যে আমাদের ডিজাইনে এই পার্টটা থাকবে না। এরপর যেটা মনে রাখবো সেটা হচ্ছে এখানে যেটা এ প্রান্ত এবং এ প্রান্ত, এদিকে হচ্ছে এ প্রান্ত আর এ প্রান্ত, এজগুলা ওই এরিয়াটা কিন্তু আমাদের ডিজাইনের মধ্যে মূল কার্ডের মধ্যে থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্যাট এরপর দেখেন আমরা যদি এই লেখাটাকে এখান থেকে শুরু করি কোনো প্রবলেম নেই, বাট
আমাদের প্রবলেম কাটার সময় যদি আমাদের এটা যদি বিজনেস কার্ডটা এখানে কাটা পড়ে, তাহলে দেখেন আমাদের লেখার সাথেই কাটা পড়ে। তাহলে ডিজাইনে কখনো যদি আপনার লেখাটা মানে একদম এদের সাথে লেগে থাকে, এটা কি কোনো প্রকার ডিজাইন হবে? হবে না। এই কারণে আমরা এখানে আরেকটা এরিয়া নিছি, যার কারণে আমরা আমাদের ডিজাইনটা এখান থেকে শুরু করব। এখন কাটলেও কিন্তু আমাদের 0.25 পিক্সেল কি থাকবে, পাশের জায়গা থাকবে। ওকে, 0.25 ইঞ্চিস। ওকে, তো আমি চাইলে আরেকটু ভিতরেও দিতে পারি, আমার ইচ্ছা সেটা। আমার মনে হচ্ছে যে একটু বেশি আছে, চলে যাচ্ছে, আরেকটু ভিতরে রাখি। আমার এইদিকে যেহেতু এরিয়া অনেক বড় আছে। ওকে, তো আমি এটাকে আরেকটু ফন্টের সাইজটা আরেকটু কমাই। সাধারণত আপনারা এখানে যদি ফন্টের সাইজ দেন, এত দিতে পারেন, 15 দিতে পারেন, 14 দিতে পারেন, যে যদি বেশি বড় হয়। ওকে, আপনার ডিজাইনে এখন এটা ঠিকভাবে যেখানে দরকার সেখানে বসাতে পারবেন। তো অ্যালাইনমেন্টের কথা যদি বলি, আপনি এই টেক্সটটাকে আপনার ডকুমেন্টে 3 ভাবে অ্যালাইন করতে পারেন। একটা হচ্ছে লেফটে, আরেকটা হচ্ছে রাইটে, আরেকটা হচ্ছে সেন্টারে। তো আমরা কখনো ভুলেও লেফটেও না, রাইটেও না, সেন্টারেও না, যদি এরকম একটা জায়গায় অ্যালাইন করে দিই, সেটা কি দেখতে কখনো ভালো লাগবে? ভালো লাগবে না। আপনি ডকুমেন্টের কোন জায়গায় অ্যালাইন করছেন সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি লেফট থেকে অ্যালাইন করেন, সবগুলো লেফটে রাখার চেষ্টা করেন। যদি রাইট থেকে করেন, রাইটে, সবগুলো সেন্টারে রাখার চেষ্টা করলে, যদি সেন্টারে যদি রাখতে চান, আপনি দেখবেন যে আপনার ডকুমেন্টের একদম ঠিকঠাকভাবে সেন্টারে আছে কিনা। তো আমি অ্যালাইন টুলের ব্যবহারগুলো দেখাচ্ছি। আমি আরেকটা টেক্সট নিই, তো আমি এটাকে যদি ডুপ্লিকেট করতে যাই, কন্ট্রোল জে দিয়ে করতে পারি, আদারওয়াইজ এখানে রাইট ক্লিক দিয়ে ডুপ্লিকেট লেয়ার করলেও হবে। বাট আমি একদম এখন ইজিলি করব, সেটা হচ্ছে এটাতে ধরবো, অল্টারটা প্রেস করে নিচের দিকে নিয়ে আসবো। তো আমার এই ইয়েটা কি হলো, ডুপ্লিকেট হলো। এটা আপনারা কিন্তু জানেন। তো আমি যদি এখানে এখন তার ডিজিগনেশনটা লিখতে যাই, তো আমি ডিজিগনেশন লিখি। সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তো আমি গ্রাফিক ডিজাইনার যদি দিই, এখানে টাইটেল এবং তার স্লোগান বা তার ডিজিগনেশন এগুলা কিন্তু এক সমান হয় না, বুঝতে পারছেন? তো আমরা যে ডিজিগনেশনটা দেবো সেটা আমাদের ইনফরমেশনের যে মানে ফন্টের যে সাইজটা দেবো ওটা দিয়ে দেবো সাধারণত, এটা মনে রাখবেন। তো আমি আপাতত একটা ব্যাপার বলে দিই, আপনারা যদি বিজনেস কার্ডে কোনো ফন্টের সাইজ নিয়ে কনফিউশনে থাকেন, সেটা হচ্ছে সবচেয়ে ছোটো যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে 7 পয়েন্ট ব্যবহার করবেন। সবচেয়ে বড় যদি ব্যবহার করতে চান, মানে আপনার ইনফরমেশনের আমি দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আপাতত এটার সাইজ আমি 8 রাখি। এটাতে ডাবল ক্লিক দেওয়ার পরে এইগুলো অপশনগুলো আসবে, জাস্ট এখান থেকে আমি 8 দিলাম। 8 দেওয়ার পরে আমাদের এরকম হলো। আমরা কি চাচ্ছি এটা ক্যাপিটাল রাখবো? না, আমরা এখন ক্যাপিটাল রাখবো না। এখন আমরা যদি ক্যাপিটাল থেকে এটাকে নিয়ে যেতে চাই, স্মল করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে ক্যারেক্টারে ক্লিক করব। আর যদি একবার ক্যারেক্টার আপনি একবার নিয়ে আসেন, তাহলে এদিকে কিন্তু জমা থেকে যায়। তো এখানে ক্লিক করব, এটা কিন্তু এক্সপান্ড হবে। আবার এই জায়গায় ক্লিক করলে কোলাপস হয়। আমি এক্সপান্ড করে এখান থেকে ডাবল টিটা তুলে দিলাম। যখন ডাবল টিটা তুলে দিই, দেখেন যে আমাদের গ্রাফিক ডিজাইনটা স্মল লেটারে হয়ে গেল। ওকে, এখন আমি এটাকে কি করব, এই লেয়ারটাকে ইনঅ্যাক্টিভ করবো। করার জন্য এখানে টিক চিহ্নে ক্লিক দেবো। এখন চাইলে আমি এটাকে মুভ করতে পারবো, কারণ আমাদের মুভ টুল সিলেক্ট আছে। ইজি না? খুব ফ্লেক্সিবল না? ওকে, এখন দেখেন, এখন আমরা এই টাইটেল এবং তার স্লোগান কিংবা তার ডিজিগনেশন এই দুইটা লেয়ারের ভিত্তিতে আমরা এখন অ্যালাইনটা শিখি, কীভাবে আমরা অ্যালাইন করবো। যদি আমি চাই যে এই ডিজিগনেশনটা এই টাইটেলটার বাম পাশ থেকে শুরু হবে, যদি আমি এমন চাই, তাহলে ঠিকভাবে আমার করার জন্য প্রথমে দুইটা লেয়ার সিলেক্ট করবো। প্রথম উপরটা সিলেক্ট করি, আদারওয়াইজ নিচেরটা সিলেক্ট করে উপরটাও সিলেক্ট করতে পারি। দ্যাট মিনস আমার দুইটা লেয়ারে সিলেক্ট করতে হবে। সেটা কীভাবে করে, শিট দিয়েও করতে পারবেন, কন্ট্রোল দিয়েও করতে পারবেন। যদি একাধিক হয়, সেটা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করা, ডিসিলেক্ট করা করতে পারবেন আপনি। ওকে, সেগুলো কিন্তু আমি বুঝিয়েছি। এখন যদি আমি একের অধিক লেয়ার এখানে সিলেক্ট করি, এখানে কিন্তু আপনার কন্ট্রোলগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, তাই না? যদি আমি একটি সিলেক্ট করি, এখানে কিন্তু কন্ট্রোলগুলোতে ক্লিক করা যাচ্ছে না, যাচ্ছে? যদি একের অধিক সিলেক্ট করি, কন্ট্রোলগুলোর সাথে সাথে অ্যাক্টিভ হয়, দেখতে পাচ্ছেন? তো আমরা এখানে কয়েকটা কন্ট্রোল সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে আমি যদি এটাতে ক্লিক করি, অ্যালাইন রাইট এজেস, যখন আমি এটাতে ক্লিক দেবো, এটা ডান পাশ থেকে অ্যালাইন হবে। ক্লিক দিলাম, দেখেন আমার ওই গ্রাফিক ডিজাইনটা ডান পাশ থেকে অ্যালাইনে চলে গেল। এরপর যদি আমি এই বাটনে ক্লিক করি, এটা হচ্ছে অ্যালাইন লেফট এজেস, এটাতে ক্লিক করে দেখি আমাদের ডিজাইনটা লেফট থেকে অ্যালাইন হচ্ছে। যদি আমি সেন্টারে দিই, ঠিকভাবে একদম সেন্টারে হয়ে গেল। তাহলে আমরা টুলের মাধ্যমে আমরা কিন্তু এইভাবে যদি নিজে নিয়ে বসাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালাইন ঠিক মতো নাও হতে পারে। তো আমরা টুলের ব্যবহার করব। টুলগুলোর ব্যবহার করলে আমরা ইজিলি সব কিছু কী করতে পারবো, একদম ঠিকঠাকভাবে পারফেক্টলি অ্যালাইন করতে পারবো। বাট এখন দেখেন আমাদের লাইনের দূরত্বটা কতটুকু। তো লাইনের দূরত্বটা আমরা সাধারণত যতটুকু রাখলে সুন্দর লাগে ততটুকুই রাখবো। সাপোজ আমি এটা এখানে রাখলাম, আমার ডিজাইনের ক্ষেত্রে আমি এটা এখানে রাখতে পারি। বাট আরেকটা ব্যাপার খেয়াল করেন, এখানে আমি একটু জুম করি,
আমি একটু প্যান করলাম, জুম করলাম, প্যান জুম এগুলো একটু খেয়াল রাখবেন। প্যান করার জন্য স্পেস বার, জুম করার জন্য অল্টার, এবং এটা হুইলটা আপ ডাউন, ওকে, এগুলো খেয়াল করবেন, এগুলো ফ্লেক্সিবল, দ্যাটস অল। এখন আমি এইখানে যে টেক্সটটা বসালাম, আমার একটা খেয়াল করতে হবে যে উপর থেকে এখানকার দূরত্ব যতটুকু, এই পাশ থেকে এই পাশের দূরত্বটা ততটুকু রাখা বেটার। যদি আমি দেখি যে উপর থেকে দূরত্বটা এতটুকু রাখলাম, বাট এদিকে রাখলাম এতটুকু, এখন কি দেখতে ভালো লাগে? দেখতে কিন্তু ভালো লাগে না, কারণ আপনার দুই পাশে যদি অ্যালাইনটা ঠিকভাবে একই সমান রাখেন দূরত্বটা, আপনার মানে টেক্সটটা বা ফন্টটা দেখতে অনেক বেটার লাগবে। এখন দেখেন আগের চেয়ে কিছুটা হলেও বেটার লাগতেছে। এখন আমি ওর ডিজিগনেশনটা ঠিকভাবে আনিয়ে বসাই। যদি আমি এই ডিজিগনেশনটা, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম, এটা এখানে, বাট এরপর আমি এই লেয়ারটাতে যাব। এই লেয়ারটাতে যাওয়ার পরে এখানে এটা মুভ করতে পারতেছে। এখন কোন লেয়ারটা সিলেক্ট আছে, কোন লেয়ারটা মুভ করছে, এটা খেয়াল করতে হবে, আপনাকে বুঝতে হবে। এরপর আমি যদি এটা এখানে বসাই, এখন কি আমাদের ভালো লাগতেছে? ভালো লাগতেছে না। এর কারণ কি? এটা অ্যালাইনমেন্টে প্রবলেম এবং স্পেসে প্রবলেম। তো এগুলো সলভ করার জন্য প্রথমে আমরা এই দুটা সিলেক্ট করে প্রথমে অ্যালাইনটা ঠিক করি। তো দুটোটা কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি আমি বাম পাশ থেকে অ্যালাইন করতে যাই, লেফট অ্যালাইনে ক্লিক দেবো, এক ক্লিকে কিন্তু আমাদের অ্যালাইন হয়ে গেল, তাই না? এখন যেটা প্রবলেম হচ্ছে সেটা আমাদের স্পেসিংটা একটু কম। তাহলে বাড়ানোর জন্য আমরা কি করব? এটাতে সিলেক্ট করব, ফুল লেয়ারটা সিলেক্ট করতে দেখেন। এরপর আমরা এটাকে জাস্ট ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দেব। কিন্তু ছেড়ে দেওয়ার পরে আমাদের কিন্তু একটু এদিকেও চলে যাচ্ছে, এদিকেও চলে যাচ্ছে। তো আমরা যদি সেটা কন্ট্রোল করতে যাই, শিফট ধরে করবো সেই কাজটা। শিফট ধরে যখন করবেন, আপনি নিচের দিকে একদম নিচে উপরে নিতে পারবেন, বাট ডানে বামে কিন্তু যাবে না। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। এখন যদি আমি নিচের দিকে আনি, শিফট ধরি, দেখেন যে আমার শুধুমাত্র উপরে নিচেই যাচ্ছে। আমি যদি ডানে বামে স্ক্রলও করি, আমার লেখাটা কিন্তু ডানে বামে কখনোই যাবে না। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনি যখন নিচে উপরে নেবেন, তখন এই টুলটার ব্যবহার করবেন। ওকে, আমি জাস্ট এখানে রাখলাম, এখানে রাখলাম, একটু কম হয়ে গেল, আরেকটু বাড়ালাম। এরপরও যদি আপনার প্রবলেম হয়, মানে কিসে, মুভমেন্টে যদি মাউস দিয়ে মুভ করতে প্রবলেম হয়, আপনি অ্যারোগুলো ব্যবহার করবেন কিবোর্ডে। ওকে, এখানে দেখেন 4টা অ্যারো আছে, লেফট, রাইট, আপ, ডাউন। ওকে, আমি যদি এখন ডাউনে ক্লিক করি, এটা কিন্তু একবার একবার আসতেছে, তাইলে কিন্তু আমি ঠিকভাবে যেখানে বসানোর দরকার সেখানে কিন্তু বসাতে পারবো। এখানে রাইটে দিলে রাইটে যাবে, লেফটে দিলে লেফটে যাবে। বুঝতে পারছেন? তাহলে ঠিকভাবে আমি আমাদের এই ডিজাইনটা অ্যালাইন এইভাবেই করলাম আপাতত। তাহলে আমাদের ডিজাইনের একটা পার্ট হয়ে গেল ব্যাকের। ওকে, প্রথমে আমি এই লোগোটাকে সিলেক্ট করলাম। এটার ভালো কোনো রেজুলেশন আছে কিনা আমি দেখি। এটা হচ্ছে এত, আর এটা একটু মেবি বেশি। আচ্ছা, যাই হোক, আমি এটাকে প্রথমে কি করলাম, ভিউ ইমেজ করে ফুল ভিউ করলাম। এরপর আমি এটাকে সেভ করি। তো আরেকটা ব্যাপার আপনারা খেয়াল করবেন, যারা বর্তমানে ডিজাইন করতেছেন বা ডিজাইন করবেন, তারা ফোল্ডার ম্যানেজিংয়ের ব্যাপারটা অনেক ভালোভাবে খেয়াল করবেন। তো প্রথমে আমি এটা ডাউনলোড করার সময় একটা ফোল্ডার কিন্তু এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখানে নিউ ফোল্ডারে ক্লিক দেবো। নিউ ফোল্ডারে ক্লিক দেওয়ার পর এখানে লিখে দিব হচ্ছে বিজনেস কার্ড। বিজনেস কার্ড দিয়ে আমি ডাবল এন্টার দিলাম, দেওয়ার পরে এরকম আসলো। তো আমি যেহেতু আরেকটা যেহেতু ইমেজ ব্যবহার করব, তাহলে আমি নতুন আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে কি লিখলাম, ইমেজ দিয়ে আমি এটা এন্টার দিলাম। তাহলে আমি এইখানে এখন যেটা ব্যবহার করতেছি সেটার নাম কি, লোগো। এই ম্যানেজিংগুলো কিন্তু আপনাদের জানতে হবে, একটু সুন্দরভাবে করবেন। মাঝে মধ্যে দেখা যায় যে আপনি হয়তো বিজনেস কার্ডের ফ্রন্টটা রাখলেন ডেস্কটপে, ব্যাক যেটা ওটা রাখলেন সি ড্রাইভে, ডি ড্রাইভে নিয়ে, হয়তো আরেকটা ফোল্ডারে রাখলেন, তখন আপনার ইমেজের যেটা ব্যবহার করছেন সেটা দেখতেছেন আপনার অন্য একটা সফটওয়্যারের ফোল্ডারে। তো এতগুলা মানে একটা ডিজাইনের মানে বিভিন্ন কন্টেন্ট যদি বিভিন্ন ফোল্ডারে থাকে, আপনি কিন্তু পরে আর খুঁজে পাবেন না, তাই না? এটা কিন্তু আপনার ইলাস্ট্রেটর যারা ব্যবহার করবেন, ইলাস্ট্রেটর কিন্তু এই ধরনের প্রবলেমটা পড়বে। যেমন ধরেন আপনি যখন কোনো একটা ইমেজ ব্যবহার করলেন সি ড্রাইভ থেকে, যদি আপনি ওই ডকুমেন্টটা ডি ড্রাইভে নিয়ে গেলেন, মানে সি ড্রাইভে আপনার প্রবলেম, আপনি ওই ডিজাইনটা ডি ড্রাইভে নিয়ে গেলেন, যখন ডি ড্রাইভে নিয়ে যাবেন, সি ড্রাইভ থেকে যতগুলো ইমেজ ব্যবহার করছেন সবগুলো ইমেজ কিন্তু মিসিং হবে তখন, মানে আপনার ডিজাইনে সব ইমেজ দেখাবেন আর। তো এই কারণে প্রথম থেকে আপনাদেরকে ম্যানেজিংটা শিখতে হবে। বুঝতে পারছেন? যে ফোল্ডারে ডিজাইন রাখবেন সেই ফোল্ডারে ইমেজ রাখবেন, সেই ফোল্ডারে আপনার সমস্ত কন্টেন্ট রাখবেন, ফন্ট হলেও রাখবেন, গ্রাফিক্স কোনো ব্যবহার করলে, কোনো কিছু ব্যবহার করলে সেটাও রাখবেন, কোনো ইমেজ ব্যবহার করলে সেটাও, লোগো ব্যবহার করলে, এভরিথিং আপনার একটা ফোল্ডারে রাখবেন, দ্যাটস অল। এখন আমি এটা নিয়ে নিলাম। এটা নেওয়ার পরে আমি যদি আমার, আচ্ছা একটা আমাদের হয়ে গেল জিপ ফোল্ডার, সেন্ড দিয়ে দিই। ওকে, যাচ্ছে আপনার ফোল্ডারটা। এখন আমি আমার এখানে একটা বিজনেস কার্ড নামের একটা কি করলাম, ফোল্ডার ক্রিয়েট করলাম, আর সেটা হচ্ছে এটা। প্রথমে আমি
এই ইমেজটাকে আমার ডিজাইনে নিয়ে যাব। তো ইমেজটা আপনি চাইলে আপনার যে বর্তমান ডিজাইন ওটাতেও রাখতে পারেন, ওটাতে রাখলেও কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু চলে আসলো। তো আপনার এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাতে হয়তো একটু প্রবলেম হতে পারে, কারণ আপনার এই ডকুমেন্টে কিছু টেক্সট আছে, ব্যাকগ্রাউন্ড আছে, হয়তো আরও কিছু কিছু থাকতে পারে। বাট আমি চাইলে এটা ভিন্ন কোনো একটা ডকুমেন্ট ওপেন করে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর মুভ করে এখানে নিয়ে আসবো। তো আমি সেটা করি কিভাবে দেখেন। আমি সাপোজ এখান থেকে এটা ডিলিট করে দিলাম, স্মার্ট অবজেক্ট হয়ে আসলো। তো স্মার্ট অবজেক্ট হয়ে আসলো না। এখন আমি যদি এখান থেকে এই ইমেজটা জাস্ট ড্র্যাগ করে ফটোশপে নিই, ফটোশপ আসলো। আসার পর আমি কিন্তু ছাড়ি নেই, বাটনটা দেখেন এখনো ধরে রাখছি। এখন যদি আপনি এটা ড্র্যাগ করে এখানে নিয়ে না ছাড়িয়া এখানে দেখেন অ্যাড্রেস বারের এই পারে যদি নেন, এখানে দেখেন ক্লাস কপি নামের একটা অপশন আসছে। তো আমি যদি এখানে ছেড়ে দিই, দেখেন অটোমেটিক কিন্তু সে একটা ডকুমেন্ট ওপেন করে নিছে নিজেই। বুঝতে পারছেন? আমাদের এই বর্তমান ডকুমেন্ট কিন্তু এটা, এবং এই ডকুমেন্টটা কিন্তু এইটা। ওকে, এখন যদি আমরা এটাকে আনলক করি, তো আনলক করার জন্য এখানে ডাবল ক্লিক। ওকে, যেটা আমরা জানি সাধারণভাবে, দ্যাটস অল। এখন আমরা কোন টুলটা ব্যবহার করব এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য? যেহেতু আমাদের সাদা একটা ব্যাকগ্রাউন্ড, সেহেতু আমাদের এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারি। তো সেটা করার জন্য প্রথমে আমরা এখান থেকে ইরেজার টুলে যাব। ইরেজার টুল থেকে ম্যাজিক ইরেজার টুল যেটা আছে ওটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আপনাদের আইকনটা এরকম হবে, টুলের আইকনটা। বুঝছেন? তো কারো কারো ক্যাপস লক যদি অন থাকে তাহলে আইকনটা এরকম হবে, বুঝতে পারবেন এটা সিলেক্ট হয়েছে কিনা। ক্যাপস লকটা অফ করবেন, এরকম হবে। বুঝতে পারছেন? এখন যদি আমি এটাতে এক ক্লিক দিই, দেখেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকে ডিলিট হয়ে গেল। বাট এখানে আমরা একটা প্রবলেম দেখতে পাচ্ছি, মানে ওখানে যে মানে ফন্টের ভিতর যে সাদা অংশটা আছে ওগুলা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা কি এটা চাচ্ছিলাম না? আমরা চাচ্ছি সম্পূর্ণ সাদা অংশ চলে যাবে, বাট এখানে কিছু কিছু সাদা অংশ কিন্তু রয়ে গেছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম। যাওয়ার পরে আমরা যে এখানে কন্টিজিউয়াস যেটা আছে, কেউ কেউ কন্টিগাস বলেছে, এটা কন্টিগাসটা এটা তুলে দিই। এখান থেকে টিক চিহ্নটা যদি অ্যান্টি অ্যালায়েন্স যেটা, এটার পরে যেটা মাঝখানের যেটা, এটা থেকে যদি আমি টিক চিহ্নটা তুলে দিই, তারপর যদি আমি ক্লিক করি, দেখেন যে আমাদের ওই সাদা অংশটাও নেই। বুঝতে পারছেন? সাদা যে অংশ ছিল সেটাও কিন্তু আমাদের এখন আর নেই। এখন আমি যদি এটাকে নিয়ে যেতে চাই, জাস্ট এই ডকুমেন্ট থেকে আমি এইভাবে দৌড়ে এখানে নিয়ে ছেড়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম। সহজভাবে আমাদের পিএনজি ফরম্যাটের ইমেজটা কিন্তু এখানে চলে আসলো। এখন যদি আমি চাই এটাকে কন্ট্রোল করতে পারবো। কিভাবে? এটা কন্ট্রোল করার জন্য এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসে যদি ক্লিক করি, আমি এটা ছোট বড় করার অপশনটা খুঁজে পাবো। যদি এরপরও যদি আমার প্রবলেম হয়ে থাকে তাহলে আমি কন্ট্রোল টি দেবো। যদি কন্ট্রোল টি দিই তাহলে আমি কিন্তু ছোট বড় করার অপশন খুঁজে পাবো। বুঝতে পারছেন? এখন আমার ডিজাইনে যতটুকু দরকার, যেখানেই দরকার আমি আমার এই লোগোটা ব্যবহার করতে পারি। এখন দেখেন আমাদের অ্যালাইনমেন্টের একটা ব্যাপার আছে। তো আমি যদি চাই যে এই বরাবর অ্যালাইন হবে, আদারওয়াইজ এদিকে যতটুকু দূরত্ব আমার লোগোটার ততটুকু দূরত্ব হবে। আচ্ছা, এই ডিজাইনটাতে আপাতত আমরা কোনো কিছু ব্যবহার না করে আমরা আগে নেট থেকে আইকনগুলো নিয়ে আসি। যাদের ফন্ট অসামে প্রবলেম আছে, এখনো পর্যন্ত প্রবলেম ফেস করতেছেন, তারা আরেকবার দেখে নেন। এখানে জাস্ট আপনার গুগলে লিখবেন হচ্ছে ফন্ট অসাম, লিখে সার্চ দিলেন। যখন ফন্ট অসাম লিখে সার্চ দেবেন হলে যাবেন, এখানে ইমেজ থাকলে তো এইখানে ঢুকবেন। ঢোকার পরে আপনারা ফন্ট অসাম দিতে পারেন না এমন কেউ আছেন এখনো ইনস্টল দিতে পারেননি? আচ্ছা, যারা ইনস্টল দিতে পারেননি তারা এটাতে এই পেজে গিয়ে জাস্ট এভাবে কি করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, এই প্রবলেমটা মনে হচ্ছে আমার পিসিতে শুধুমাত্র হচ্ছে। আমি সকালেও ডাউনলোড দিতে চাইলাম কিন্তু হলো না। হ্যাঁ হ্যাঁ, সকালে কিন্তু কয়েকজনের ডাউনলোড হয়েছে। বুঝছেন? হয়তো এটা হয়তো ব্রাউজারের কোনো অ্যাডভান্সের কারণে বা কোনো একটা প্রবলেমের কারণে এটা হচ্ছে না। তো আমি আপনাদেরকে ড্রপ বক্সে ফন্ট অসামের ফোল্ডারটা দিয়ে দিব। বুঝতে পারছেন? আপনারা সেটা কিভাবে ইনস্টল দিবেন আমি দেখাচ্ছি। ফন্ট যেভাবে ইনস্টল দেয়, সাপোজ আমরা ফন্ট যদি ইনস্টল দিতে যাই, প্রথমে আমাদের যে কোনো একটা ফন্টের ফোল্ডারে ঢুকি। আমি সাপোজ আমার এখানে ফন্ট কোথায় আছে আমি একটু করে দেখে নিই। সফটওয়্যার ফন্ট থেকে এই যে এরকম একটা ফোল্ডার আসবে, জিপ ফাইল। তো আমি এটাতে একটা ক্লিক দেবো। দেওয়ার পরে আপনার এখানে ফন্ট যদি দেখতে পান, ফন্টে ঢুকবেন। হয়তো ওখানে কয়েকটা ফোল্ডার থাকবে, 4টা ফোল্ডার থাকবে মেবি। 4টা ফোল্ডারের মধ্যে ফন্টের ফোল্ডারে ঢুকবেন। ঢোকার পরে এরকম টিটিএফ যে ফরম্যাটটা দেখবেন ওটাতে ডাবল ক্লিক দিলে এরকম আসবে। এরকম আসলে আপনি ইনস্টলে ক্লিক দেবেন, সাথে সাথে আপনার ওই ফন্টটা আপনার ডেস্কটপে কিংবা আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে। এখন আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। দ্যাটস অল। কীভাবে ইনস্টল দেবেন সেটা আমি আরেকবার ব্রিফ করলাম। এখন দেখেন আমি কিভাবে আইকনগুলো ব্যবহার করতে পারি। তো আইকনগুলো ব্যবহার করার জন্য প্রথমে আমরা গুগলে যাব। ফন্ট অসাম চিট শিট,
তৃতীয় নাম্বারে আছে ফন্ট অসাম চিট শিট, এটা লিখে সার্চ দেবেন। দেওয়ার পরে আমাদের ফন্ট অসাম চিট শিট কিন্তু একদম টপে থাকবে। ওকে, টপে যদি না থাকে এটা খুঁজে বের করবেন ফন্ট অসাম চিট শিট, এটাতে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পরে আপনার ফন্ট অসামের যে পেজটা ওপেন হবে ওখানে কিন্তু আপনি প্রত্যেকটা আইকন দেখতে পাবেন। এখানে কিন্তু সব কিছুর আইকন আছে, আপনি একটু খেয়াল করে দেখবেন, যা যা দরকার আপনার সবগুলো আইকন কিন্তু এখানে দেওয়া আছে। এরপরও মাঝে মধ্যে যদি আপনাদের মনে হয় যে বারবার আইকন নেওয়া একটু ঝামেলা, তখন আপনারা একটা ডকুমেন্টে ডিজাইনটা করে রাখবেন। ডিজাইনটা করে নিয়ে সেটা অন্য একটা ডকুমেন্টে রাখবেন। তারপর আপনার যে আইকনটা দরকার হয় আপনার ডকুমেন্ট থেকে ডকুমেন্টে আইকনটা নেবেন। কারণ আপনার বারবার যদি খুঁজতে সময় লাগে, এই সময়টা কিন্তু আপনার চলে যাবে জীবন থেকে। দ্যাটস অল। এখন প্রথমে আমি যদি এখান থেকে একটা এনভেলপটা নিয়ে আসি ইমেলের জন্য, তো আমি ইমেলের এনভেলপটা এখান থেকে কপি করলাম। কপি করার পরে কিভাবে পেস্ট করে দেখেন, প্রথমে আমি এইখানে যদি কোনো একটা টেক্সট নিতে চাই, এটা কিসের? ইমেজের। ওকে, তাহলে আমাদের নতুন আরেকটা টেক্সটের জন্য লেয়ার লাগবে। তো আমি এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করতে পারি, আদারওয়াইজ টেক্সটে ক্লিক করে টেক্সট হলে এই জায়গায় একটা ক্লিক দিতে পারি। যদি ক্লিক করি আমাদের টেক্সট লেয়ার 1 নামে আরেকটা লেয়ার কিন্তু তৈরি হলো। এখন যদি আমি এটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের, আমি অল্টার দিয়ে দেখাই একটু, আমাদের কিন্তু এরকম একটা আইকন দেখতে পাবেন আপনি, তাই না? তো এইরকম আইকনটাকে এখন আমরা কিভাবে ফন্টে কনভার্ট করব কিংবা ফন্টে নিয়ে যাব, সেটা করার জন্য আমি আরেকটু বড় করে দেখাই। পরিচিত আছে এটার সাথে? পরিচয় আছে আপনাদের? এরকমই দেখাই আর কি। তো এখন আমরা এটাকে ফন্টে নেওয়ার জন্য জাস্ট এটাতে ডাবল ক্লিক দেওয়ার পরে এটা ব্লক হলো বা সিলেক্ট হলো। তারপর এইখান থেকে আমি FONT লিখে দিলাম, ফন্ট অসাম আমাকে সাজেস্ট করলো, এন্টার দিলাম, আমাদের আইকনটা কিন্তু এনভেলপ হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি আমি ওকেতে ক্লিক করি তাহলে দেখেন যে আমাদের এই আইকনটা এখানে চলে আসলো। বুঝতে পারছেন? তো আমি এখন চাচ্ছি যে প্রত্যেকটা আইকন একটা নিচে নিচে হবে। তো সেটা করার জন্য প্রথমে আমি এটাতে ডাবল ক্লিক দিই, সিলেক্ট করার পরে আমি এইখানে ঠিক চিহ্ন মানে কার্সরটা রেখে এন্টার যদি দিই, আমাদের নতুন লাইন শুরু হবে নিচের দিকে। ওকে, এখন আমি আরেকটা আইকন নিয়ে আসি। তো আরেকটা আইকন কি লাগবে আমাদের? মোবাইলের আইকন। সাপোজ এখানে মোবাইলের আইকনটা আছে, আমার প্রিয়, এটা আমি সবসময় ব্যবহার করি সাধারণত। তো আমি এখান থেকে আইকনটা নিয়ে এসে জাস্ট এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের আইকনটা কিন্তু এখানে চলে আসলো। আমাদের কিন্তু দ্বিতীয়বার ফন্ট অসাম কিন্তু আর কি করতে হয়নি, সিলেক্ট করতে হয়নি, কারণ আমরা একবার সিলেক্ট করছি এবং সেই ফন্টে এখনও আছে, এই কারণে। দ্যাটস অল। এখন আমরা আরও কিছু ফন্টের নিয়ে আসি, আইকন নিয়ে আসি। সাপোজ আমরা যদি ওয়েবসাইট দিতে চাই, তাহলে আমরা ওয়েবসাইটের জন্য মোবাইল মাউসের পয়েন্টারটা নিয়ে আসতে পারি এখান থেকে। তো আমি সাপোজ এটাই আপাতত নিয়ে আসি, এখানে এন্টার দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন এখন মনে হবে যে আমাদের এই যে আইকনটা এটা ওয়েবসাইটের অ্যাড্রেস। ওকে, দ্যাটস অল। এরপরে আমাদের আর কি দরকার হতে পারে? আর দরকার হতে পারে এখানে সাপোজ অ্যাড্রেস। যদি আমরা অ্যাড্রেস দিতে চাই, মানে বিজনেস কার্ডে সাধারণত থাকে কি, মোবাইল নাম্বার, ইমেল, ফ্যাক্স, ওয়েবসাইট, অ্যাড্রেস, এগুলো সাধারণত থাকে। তাহলে আমরা এই আইকনগুলো একবার আমাদের একটা ডকুমেন্টে নিয়ে রেখে দেবো, তারপর যতবারই ডিজাইন করি ওই ডকুমেন্টটা পাশের ট্যাবে রাখবো, ওই আইকনগুলো আমি নিয়ে আসবো কপি করে। তাইলে আমাদের ফন্ট অসামে আর ঢোকার কোনো দরকার নেই, তাই তো? ওকে, এই ট্রিক্সটা আপনারা ব্যবহার করবেন। আমি কিভাবে করি সেটা দেখাবো কিছুক্ষণ পরে। এখন আমাদের আরেকটা কি লাগবে? হোম লাগবে। তো হোমটা যদি আপনি খুঁজে না পান, এখানে যদিও বা মানে সার্চ করার মতো কোনো অপশন নাই, আছে কোনো প্রকার অপশন নেই। এটা যেটা আছে সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে তাদের আপডেট পাওয়ার জন্য দেওয়া। তো এখানে যেহেতু সার্চের কোনো অপশন নেই, আমরা সার্চ দিতে পারবো না, তাহলে কন্ট্রোল F প্রেস করবেন। কন্ট্রোল F দেওয়া মানে হচ্ছে ফাইন্ডের বক্সটার দিকে উপরে আসবে, কারো কারো হয়তো নিচে আসবে, বুঝছেন? ডান পাশে, সরি বাম পাশে নিচে আসবে, ডান পাশে টপে থাকবে। তো আমি যদি এখানে হোম লিখে দিই, হোম যদি লিখে দিই, দেখেন যে আমাদের হোম যেটা আইকন আছে ওটা কিন্তু হাইলাইট হলো এই জায়গায়, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু এই আইকনটা এখন নিতে পারি হোমের জন্য, হোম বা অ্যাড্রেসের জন্য, অথবা এখানে লোকেশনের ইয়েটাও দিতে পারবেন আপনারা। তো আমি হোমের আইকনটা এখান থেকে কি করব, কপি করে জাস্ট আমাদের এইখানে নিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। বুঝতে পারছেন? যদি আমরা চাই যে আমাদের এখন বর্তমানে যেটা হয়, কেউ কেউ বিজনেস কার্ডে দিতেছি হোয়াটসঅ্যাপের নাম্বার দেয়, তারপর তার স্কাইপে আইডি দিতে চাই, এগুলো কিন্তু আইকনগুলো এখানে আছে। বুঝতে পারছেন? তো আমরা খুঁজে একটু বের করতে হবে। যদি আমরা চাই যে হোয়াটসঅ্যাপ কিংবা ভাইবার বা স্কাইপ এগুলো যদি দিতে চাই, তাহলে আমরা একটু এখানে সার্চ করে দেখবো আছে কিনা। এই দেখেন, স্কাইপ যখন লিখলাম আমাদের স্কাইপের ইয়াটা কিন্তু এখানে চলে আসলো, তাই না? তো ভাইবার লিখলে ভাইবারও চলে আসবে। এরকম একটু খুঁজে খুঁজে বের করবেন কোনটা কোনটা আপনার দরকার আছে। এরপরে সাধারণত যেটা থাকে ফেসবুক থাকতে পারে, তো আমরা ফেসবুক লিখে সার্চ দিই। ফেসবুক লিখে সার্চ দিলাম, ফেসবুকের কী কী আইকন আছে এখানে কিন্তু ফেসবুকের আইকনগুলো দেখাচ্ছে। সাপোজ আমি এই ফেসবুকের এই আইকনটা নিয়ে নিলাম এবং এইখানে গিয়ে আমি এন্টার দিয়ে এটা নিচে
পেস্ট করে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের আইকনগুলো। আচ্ছা এখন দেখেন তাহলে আমাদের আইকনগুলো ঠিকভাবে আমরা বসাতে পারলাম, তাই না? আচ্ছা এখন আমরা নতুন আরেকটা লেয়ার নেই, সেটাতে আমরা কি লিখবো, আমাদের ইনফরমেশনগুলো লিখবো। তো আমাদের ইনফরমেশনগুলো লেখার সময় আমাদের একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আমরা উপরে ইমেল দিছি, সেহেতু আমরা প্রথমে ইমেল অ্যাড্রেস দিই, কেমন? তো আমি সাপোজ এখানে yourmail@gmail.com, ওকে আমি এইরকম দিলাম। তো আমি এটা যেহেতু সেন্টার থেকে শুরু হচ্ছে, এটা সিলেক্ট করে এখান থেকে শুরু করে দিই, যাতে আমাদের ঝামেলা না করে। এটা লেফট থেকে শুরু হবে এখান থেকে। ওকে এখন যেটা দেবো সেটা হচ্ছে মোবাইল নাম্বার 0127444444, আমার নাম্বারটাই বারবার আসে এখানে। তো ওয়েবসাইট দিই www.yourwebsite.com বা website.com লিখি, ওয়েবসাইট বা webAddress.com, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এরপর আমরা ডেমো হিসেবে যেটা দেবো এটা হচ্ছে হোম অ্যাড্রেস, সাপোজ 98G ধানমন্ডি ঢাকা 1215 বা 16 জানবে। ওকে এটা আমরা ডেমো হিসেবে দিয়ে দিলাম। এরপর আমাদের হচ্ছে কি ফেসবুক আইডি। তো ফেসবুক দিতে হলে সাধারণত আমাদের স্ল্যাশ দিয়ে ইউজার নেমটা দিয়ে দিলে সুন্দর লাগে। আদারওয়াইজ আমরা যদি দিই www.fb.com/ যেটা হয়, আমি যে কোনো একটা ডেমো একটা দিলাম। ওকে এরপর আমি যদি এটাকে সুন্দরভাবে প্লেসমেন্ট করতে চাই, আমাদের আইকনের সোজা সোজা কিন্তু হতে হবে। দেখেন আমি যদি এইভাবে বসিয়ে দিই, আমাদের ফন্টের সাইজ যেহেতু ঠিক ছিল সেহেতু আমাদের ফন্টগুলো ঠিকভাবে বসে গেল। যদি আমাদের এগুলো একটু বড় বা ছোট বা বেশি হতো, এরকম হতো, তাহলে কিন্তু আমাদের এগুলো ঠিক করতে হতো। তো এগুলো ঠিক করার জন্য আমরা ঠিক একইভাবে এখান থেকে ক্যারেক্টারটা ওপেন করে এখান থেকে ফন্টের প্রথমে ফন্টের টাইপটা আমরা চেঞ্জ করে নেমটা চেঞ্জ করে দেবো। প্রথমে আমরা এখানে দেবো হচ্ছে নেক্সা। তো নেক্সা বোল্ড দিয়ে যেহেতু আমরা টাইটেল দিয়েছি, সেহেতু আমরা নেক্সা লাইটটা সিলেক্ট করে দেবো। এই যে নেক্সা লাইট যখন সিলেক্ট করি, আমাদের প্রবলেমটা হচ্ছে এরকম। এখন যদি আমরা এইখানে ফন্টের সাইজ যদি কমিয়ে দিই, এখান থেকে আমরা কমাতে পারি, সাপোজ 9 দিলাম। 9 দিলে আমাদের এরকম দেখাচ্ছে, তাই না? তো আমরা সর্বনিম্ন রাখবো হচ্ছে 7, সর্বোচ্চ রাখবো হচ্ছে 10। এর চেয়ে বেশি আমরা ডেসক্রিপশন কিংবা আমাদের ইনফরমেশনগুলোর সাইজ দিব না কখনোই। কি সর্বনিম্ন 7 দিলে বা এর চেয়ে নিচে দিলেও খুব ছোট হয়ে যাবে, কারণ আপনার এই বিজনেস কার্ডটা তো একদম মানে ছোট একটা বিজনেস কার্ড বের হবে, এটা তো অনেক বড় না। আর হার্ড কপি চাইলে তো কেউ জুম করতে পারবে না। এখানে না হয় আপনি ছোটগুলো জুম করে দেখলেন, বাট হার্ড কপি কীভাবে জুম করা যাবে? এটা তো করা যাবে না। যার কারণে আমরা একদম ডেফিনেটলি 7 দেবো। 7 দিলে আমরা ঠিকভাবে আমাদের ফন্টগুলো দেখতে পাবো। ওকে 7 দেবো। আর যদি আরেকটু বড় লাগে আমরা 8 দেবো, 9 দেবো, 10 দেবো। হচ্ছে বড় দেবো না, বড় দিলে বেশি লাগবে। 9 এবং 7 এর মধ্যবর্তী রাখবেন। 7.5 দিতে পারলেন, 8.5 দিতে পারলেন, 8 দিলেন, 9 দিলেন। এর চেয়ে বড় দিবেন না, এর চেয়ে ছোট দিবেন না, দ্যাটস অল। আচ্ছা এখন যদি চাই যে আমাদের লাইনগুলোর দূরত্ব একটু বেশি হবে, যদি আমরা এটা করতে চাই, তাহলে আমরা লাইনের দূরত্ব একটু বাড়িয়ে দিতে পারি। তো আমরা 12 দিলাম। তো 12 দিলে দেখতেছি আমাদের কি লাগতেছে, মোটামুটি আগের চেয়ে বেটার লাগতেছে। যদি এরকম যদি আমরা রাখতে চাই, তাহলে আমাদের এরকম। কিন্তু আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের এই ইয়ার সাথে আইকনের সাথে অ্যাড্রেসগুলো মিলে না। তো আমরা এখন আইকনের স্পেসগুলো বাড়াতে হবে। সেটা করার জন্য আবার আইকন ইয়াতে যাই, ডাবল ক্লিক, ঠিক একইভাবে আমরা এটাতেও 12 করে দিই। যখন 12 করে দেব, তখন আমাদের এরকমভাবে বসে গেল। আচ্ছা এখন আমরা চাইলে আইকন এবং কোনটা সিলেক্ট আছে, আইকন সিলেক্ট আছে, যার কারণে আইকনটা মুভ হচ্ছে। তো আমরা যদি এটা একটু ঠিকভাবে বসাতে চাই, তো এখন যদি আমরা মানে মুভ করার সময় যদি বেশি মুভ হয়ে যায়, তাহলে শিফট ধরে করবো। আর যদি দেখি যে কম মুভ করার প্রয়োজন হয়, মাইনর চেঞ্জ, তাইলে কিন্তু আমরা অ্যারোগুলো ব্যবহার করতে পারি, তাই না? অ্যারোগুলো ব্যবহার করলে এক ঘর মানে একটা নির্দিষ্ট পরপর এটা কি হয়, মুভ হয়। ওকে সিলেক্ট আছে, জাস্ট ডাউন অ্যারো দিচ্ছে, এটা নিচের দিকে আসতেছে। আচ্ছা দেখেন আমাদের এখানে প্রায় ডিজাইনটা আমাদের শেষ হয়ে গেল, বাট এটা কি আমরা এই ডিজাইনটা এরকম রাখতে চাচ্ছি না। মনে হচ্ছে আমাদের লোগোটা অন্য কান থেকে কেটে জাস্ট এখানে বসানো হয়েছে, কারণ আমাদের ডিজাইনের সাথে লোগোগুলোর এখানে সম্পর্ক আমরা এখনও দেখতে পাচ্ছি না। বুঝতে পারছেন? যদি আমরা টাইটেল যেটা দিচ্ছি মিস্টার বাংলাদেশ, সেটার কালারটা যদি লোগোর মতো দিই, কিছুটা ভালো লাগবে। তো আমরা সেটা করি। সাপোজ এখানে আমি এই মিস্টার বাংলাদেশ এই লেয়ারে আছে, এটাতে ডাবল ক্লিক, ব্লক হলো। কালারে যাব, কালার এখানে যাব। তো কালারটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, অথবা আমি যেহেতু লোগোর সাথেই মানে মিলিয়ে রাখবো, তো আমি এটাকে লোগোর যে কোনো একটা লাল ইয়াতে আমি ক্লিক করলাম। যখন ক্লিক করলাম, আমার টেক্সটের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে এখানে যখন আমি ওকে করি, তাহলে দেখেন আমার টেক্সটের কালারটা এরকম দেখাচ্ছে।
বুঝতে পারছেন? তো মনে হচ্ছে এখন আমাদের মিস্টার বাংলাদেশ যার কার্ড তার লোগোটা এই ডিজাইনের একটি পার্ট। এরপরেও আমরা চাইলে এখানে বিভিন্ন শেপ কিন্তু ব্যবহার করতে পারি। এটা নিচে ব্যবহার করতে পারি, পাশে ব্যবহার করতে পারি, উপরে ব্যবহার করতে পারি, কিংবা মাঝখানে ব্যবহার করতে পারি। সাপোজ আমি যদি এখানে যে আইকনগুলো আছে, আইকনগুলো একটু কালার চেঞ্জ করে দিই আমি, তো মনে হচ্ছে আইকনগুলো এই ডিজাইনেরই কোনো পার্ট না, কারণ সম্পূর্ণ ভিন্ন, লোগোর সাথে কোনো মিল নেই। তো আমরা যদি এইগুলোর কালারও যদি এটা করে দিতে চাই, ঠিক একইভাবে আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ওকে করলাম। এখন দেখেন যে মনে হচ্ছে আমার এই আইকনগুলো এই ডিজাইনের কিছু পার্ট, বুঝছেন? তো এরপর এখানে যে ব্ল্যাক কালারের ফন্ট আছে, আমি চাইলে এই ফন্টগুলোর কালার একটু চেঞ্জ করতে পারি, বুঝছেন? তো সাপোজ আমি যদি এই ফন্ট কালারগুলো একটু চেঞ্জ করি, আপনারা বিজনেস কার্ডে সাধারণত কোনো ফ্ল্যাট কোনো ব্যাকগ্রাউন্ডে সাদাতে সাধারণত বা অন্য কোনো কালারে যদি সাদা টাইপের কোনো কালার ইউজ করতে চান সেটা করবেন, সরি কালো টাইপের সেটা করবেন। এইখানে সাপোজ নিজে একটা কালার সিলেক্ট করবেন, সিলেক্টটা এরকম এইখান থেকে সাপোজ D0 D0 D0, অথবা আরেকটু নিচে হার্ড যদি দিতে চান আরেকটু নিচে দেন B0 B0 B0, আরেকটু নিচে দেন A0 9C 9C এরকম। তো আপনি আপাতত এই কালারটা সাপোজ দিলেন, দেওয়ার পরে আমরা একটু লুকসটা দেখে আসি আমাদের ফন্টের কালারগুলো আসলে দেখতে কেমন। এখন কিন্তু আগের চেয়ে কিছুটা হলেও বেটার লাগতেছে, জাস্ট আমি কালো থেকে কালারটা একটু অন্যরকম করে দিলাম। এখন যদি আমি এই কালারের সাথে আমাদের ডিজিগনেশন কালারটা একটু মিলাতে চাই, তাহলে কিন্তু আমাদের ডিজিগনেশনের যে ফন্টটা আছে ওটার কালারটা চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য এটা সিলেক্ট করে এটাতে ডাবল ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে ঠিক একইভাবে কালার এখান থেকে কালারটা পিক করে নেব। যদি পিক করে নিই, দেখেন যে আমাদের একদম ডিজাইনের এই পার্টের সাথে ওই পার্টের কিছুটা হলেও মানে মিল আছে। ওকে, তো আমি যদি চাই যে এই ফন্টটা বোল্ড না দিয়ে যদি লাইট দিই আরও ভালো লাগবে, দেখেন আমাদের ফন্টটা এখন লাইট আছে, ঠিক আছে? তো আমাদের ডিজাইনের মধ্যে এমন কিছু আমরা ব্যবহার করতে পারবো না যেটার ডিফারেন্স আকাশ আর পাতাল হবে, বুঝতে পারছেন? আমাদের এটা পার্থক্যটা খুব কাছাকাছি হতে হবে। এমন কিছু ডিজাইনে আমরা কন্টেন্ট ব্যবহার করবো, সেটা হতে পারে লোগো, সেটা হতে পারে আইকন, সেটা হতে পারে ফন্ট, সেটা হতে পারে কোনো একটা শেপ, সেটা হতে পারে কোনো একটা বৃত্ত ইত্যাদি, যে কোনো কিছু হতে পারে। বাট আমরা চাইবো যে প্রত্যেকটা মানে কন্টেন্ট যাতে ওতপ্রোতভাবে জড়িত থাকে একটা ডিজাইনের মধ্যে, নাইলে কিন্তু ডিজাইনটা ভালো লাগবে না আপনার দেখতে, বুঝতে পারছেন? এখানে দেখেন আমাদের এখানে কালারগুলো প্রায় কিন্তু সেম, তাই না? কিন্তু মিল আছে। তো আমরা ডিজাইনটা একটু ডিফারেন্ট করার জন্য কালার, ফন্টের কালার আর ওইটার কালার চেঞ্জ করলাম। যদি একই কালার দেয় এটা কিন্তু আবার খেত লাগবে, বিশ্রী লাগবে, বুঝতে পারছেন? হয়তো এখানে এই কালারগুলো অনেকের পছন্দ নাও হইতে পারে, ঠিক আছে? বাট এই কালারটা ভালো, কারণ কোকাকোলা লোগো থেকে আমরা কালারটা আনছি, এটা কিন্তু সরাসরি রেড না। দেখেন আমরা যদি রেডে যাই, একটু জাস্ট আমরা টেস্ট করতেছি, এটাতে যদি আমি রেডে ক্লিক করি, এটা সরাসরি রেড হলে এখানে হতো স্পেশাল রেড, এটা দ্যাট মিনস এটা দেখতে খারাপ লাগবে না, বুঝতে পারছেন? আপনার রেডটা যদি হতো এই রেডটা আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এই রেডটা, এটা দেখতে ভালো খারাপ লাগে, F0000, বুঝছেন? এই রেডটা আমরা কিন্তু এখানে ব্যবহার করিনি, এটা স্পেশাল একটা রেড। ওকে, তো রেড দিয়েও যে ডিজাইন করলে সুন্দর লাগে সেটা এখন আপনারা দেখতে পাবেন। আপনারা মনে করিয়েন না যে রেড দিয়ে কি কোনো ডিজাইন হয়, সাদা আর সবুজ, সরি লাল আর সবুজ দিয়ে কোনো ডিজাইন হয়। বাট এগুলোর মধ্যেও কিছু কিছু স্পেশাল কালার আছে, এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে। তো অলরেডি যেহেতু এই বিশাল বড় বড় কোম্পানিগুলো খুঁজে বের করে রেখেছে, আমরা জাস্ট ওদের কালারগুলো ইউজ করবো, আমরা আপাতত খুঁজবো না, সময় নষ্ট করবো না, ঠিক আছে? তো এখন আমরা যদি দেখি যে এই ডিজাইনটাতে কিছু শেপের ব্যবহার করবো, যদি আমরা চাই, এখন আমরা চাইলে এগুলা এই পাশ থেকে অ্যালাইন করতে পারি, চাইলে আমরা, অথবা আমাদের টাইটেল আর এটা এই পাশে নিয়ে যেতে পারি, অথবা আমাদের কোকাকোলার যে লোগোটা সেটা এই পাশে নিয়ে আসতে পারি না? তো আমরা একটু সাজাই দেখি। প্রথমে যদি আমি এই লোগোটাকে এই পাশে আনতে চাই, এখানে নিয়ে আসলাম, আনার পরে শিপ ধরে নিয়ে আসছি, অবশ্য যাতে সোজা আসে, শিপ ধরে নিয়ে এসে আমি জাস্ট ছেড়ে দিলাম। এখন ছেড়ে দিলে আমি দেখবো যে আগের যে কন্টেন্টগুলো আছে আমি ওগুলো মুভ করতে গেলে এটা মুভ হবে। ওকে, তো সেটা করার জন্য প্রথমে আমি এটাকে অফ করে দিলাম, আমার আপাতত ইনভিজিবল, আমার এখন ইনভিজিবল করার দরকার আছে, কারণ আমি ওগুলো মুভ করবো। ওকে, তো আমি এর নিচে যে গ্রাফিক ডিজাইন এবং মিস্টার বাংলাদেশ আছে এই দুইটা লেয়ার সিলেক্ট করে এই পাশে একটু নিয়ে গেলাম, এই পাশে নিয়ে যাওয়ার পর আমার কি প্রবলেম হচ্ছে, অ্যালাইনমেন্টের একটি প্রবলেম আছে। তো যখন দুইটা সিলেক্ট আছে আমি জাস্ট অ্যালাইনটা এই পাশ থেকে এক ক্লিক দিলাম, ওই পাশ থেকে অ্যালাইন হয়ে গেল। কিন্তু এখন যদি আমি এখান থেকে লোগোটা যদি ভিজিবল করে দিই, আমার লোগোটা কিন্তু এই পাশে দেখাচ্ছে, একটু ঘুরালাম। এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে কিভাবে নিলাম।
ওকে, এখন আমরা দেখবো যে আমাদের মানে আমরা তো আন্দাজ করে এভাবে অ্যালাইন করছি, এখন আমরা একটা রোলার টেনে দেখবো যে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। তো আমরা সেটা করার জন্য প্রথমে এখান থেকে যদি একটা অ্যালাইন এখানে যদি ছেড়ে দিই, দেখেন যে আমরা কিন্তু আন্দাজ করে দিছিলাম, বাট এখানে অ্যালাইনমেন্টগুলো ঠিক নেই। দেখেন আমার লোগোটা কিন্তু সব এদিক থেকে বেশি, মানে জায়গা বেশি আছে। তো আমি এটা ঠিক করব, একটু শিফট ধরে এই পাশে নিয়ে যাব, বুঝতে পারছেন? এইগুলো কিন্তু অ্যালাইনমেন্ট, আপনাকে খেয়াল করতে হবে কোনটা কতটুকু। তো আমাদের মেবি এটা একটু ভিতরে আছে, আমাদের মূল যেটা ডিজাইন এটা হচ্ছে এইটুকু, তাই না, বাইরে একদম। তো আমরা দেখবো যে এটা ঠিকভাবে আছে কিনা। তো এটা একটু বেশি দূরে আমরা একটু নিয়ে আসবো কাছে, তো যাতে আমাদের অ্যালাইনমেন্টগুলো ঠিক হবে, বুঝতে পারছেন? এরপর আমরা যদি চাই আমাদের এইটা আর এই টেক্সটগুলোর অ্যালাইনও ঠিক রাখতে পারি, সেন্টার করতে পারি। তো এটা করার জন্য প্রথমে আপনি এটা এই দুইটা একটা গ্রুপে নিই, Ctrl+G দিলাম, এটা গ্রুপে গেল। তো এটাতে আমরা লিখলাম হচ্ছে টাইটেল। তো এইটা এবং আমরা চাচ্ছি এই দুটো অ্যালাইন হবে। তো অ্যালাইন হওয়ার জন্য দুটোটা সিলেক্ট করলাম। সিলেক্ট হওয়ার পরে আমরা যদি এইটাতে ক্লিক করি, এটা কিন্তু ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। যদি আমি এই টপে ক্লিক করি, এটা উপরে চলে গেল, আর যদি এটাতে ক্লিক করি এটা নিচে চলে আসলো। তো আমি যদি এটাতে ক্লিক করি সেন্টারে, দেখেন আমার অ্যালাইনমেন্টগুলো একদম পারফেক্টলি সেন্টার, ঠিক আছে? তো আমি কিন্তু টুলের ব্যবহার করে করতেছি, বুঝছেন? তো আমাদের এখানে যেটা অপ্রয়োজনীয় একটা আনিছিলাম, ওইটা আমি জাস্ট ছেড়ে দিলাম, চলে গেল। ধরে ছেড়ে দেবেন, যদি কোনো একটা রোলার দরকার না হয় এটা ধরে বাইরে ফেলে দেবেন, এটা অটোমেটিক চলে যাবে। দেখছেন চলে গেছে এটা। ওকে, দ্যাটস অল। এখন আমরা কি করতে পারি এখানে, এই ডিজাইনটাতে আর কি করতে পারি? চাইলে আমরা এই ডিজাইনটা এইটুকুতে সেভ করে দিতে পারি, আদারওয়াইজ একটু রিদম আনার জন্য আমরা এখানে কিছু শেপের ব্যবহার করতে পারি। সাপোজ আমি যদি শেপের ব্যবহার করতে যাই, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নেব, উপরে শেপ সিলেক্ট থাকতে হবে। পিক্সেল কিংবা পাথ সিলেক্ট থাকলে কিন্তু আপনার শেপ ক্রিয়েট হবে না। তো আমি শেপ সিলেক্ট করে রাখবো, আর এইখান থেকে জাস্ট আমি এই আইকনগুলো একটা শেপের মধ্যে যদি রাখতে চাই, জাস্ট এরকম একটা আমি শেপ ক্রিয়েট করে দেবো। যখন আমি শেপটা ক্রিয়েট করে দিই, তাহলে আমার ডিজাইনের সাথে কিন্তু শেপটা একটু যাচ্ছে না। তো আমি এটাকে রেড করে দিই, যদি দেখি রেড করলে কেমন লাগে। এটাতে ডাবল ক্লিক করলাম, আমি এই লোগো থেকে কালারটা নিতে পারি, এখানে ক্লিক করলাম, আমার লাল কালারটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি ওকে করি, তাহলে কিন্তু আমার ডিজাইনটা এরকম। তো আমার আইকনগুলো যেহেতু রেড কালারের, শেপটাও রেড কালার, কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি চাইবো যে এখন আইকনগুলো যাতে ওই শেপ কালারের মধ্যেই দেখা যায়। তো সেটা করার জন্য আমাদের আইকন লেয়ারটিতে যাইতে হবে। তো আইকন লেয়ার যেহেতু নিচে, সেহেতু শেপের জন্য আমাদের লেয়ারটা দেখা যাবে না। তো আমরা আইকনেরটা একটু উপরে নিয়ে যাই, নিয়ে গেলে উপরে গেল, বাট এরপরও দেখা যাচ্ছে না। এর কারণ কি, দুইটার কালার কিন্তু সেম। তো আমরা এটা একটু হোয়াইট করে দিই, আমাদের ডিজাইনের সাথে ম্যাচ থাকবে। যদি আমি সাদা করে দিই, তাহলে দেখেন যে আমাদের ওই আইকনগুলো একদম সুন্দরভাবে লালের মধ্যে সুন্দর লাগতেছে, তাই না? কিছুটা হলে আগের চেয়ে বেটার লাগতেছে। এরপর দেখেন আমরা আরও কি করতে পারি এখানে। যদি আমাদের এখানে যদি এই পাশের শেপের সাথে এদিকের একটু সামঞ্জস্য রাখতে চাই, সেহেতু আমরা এদিকে আরেকটা শেপ ব্যবহার করতে পারি। চাইলে আমি সাপোজ এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, এখান থেকে চাইলে আমি এদিকে একটা এরকম শেপ ড্র করে দিতে পারি। যদি আমি শেপটা ড্র করে দিই, তাহলে আমাদের ডিজাইনটা এরকম। তো আমি যদি এটাও রেড দিই, কেমন লাগে আমি জাস্ট একটু এক্সপেরিমেন্ট করবো। এটাতে ক্লিক, এটাতে ক্লিক। তো এখন কি হলো, আমাদের এই শেপের ওই শেপের সাথে মিল আছে, বাট দেখতে অত বেশি ভালো লাগতেছে না, তাই না? তো আমি এটাকে একটু নিজের মতো করে কন্ট্রোল করব। তো সেটা কন্ট্রোল করার জন্য জাস্ট আমি সাপোজ এটা ধরে এখানে নিয়ে গেলাম, আর উপর থেকে ধরে এখানে নিয়ে আসলাম। যখন নিয়ে আসছি, তাইলে কিন্তু দেখেন যে আমার ওই টাইটেলটা একটু হাইলাইট হলো। দ্যাট মিনস আমার টাইটেলটা একটা শেপের এখান থেকে বের হয়েছে, আমরা ওটাকে একটু সুন্দর করলাম। তো আমরা যদি আরেকটু এটার ইয়াটা কমিয়ে দিই, ওই পাশে যদি আরেকটু নিয়ে যাই, মেবি আমার মনে হচ্ছে আরেকটু বেটার লাগবে। তো শেপটা হচ্ছে মেবি এটা। তো আমি দৌড়ে এখান থেকে শুরু করি। হ্যাঁ, এখন দেখেন আমার ডিজাইনটা অত বেশি খারাপ লাগতেছে না, আমার ডিজাইনটা এখন এরকম। তো আমি এটাকে এখন সেভ করব, ফাইনাল প্রিন্টের জন্য সেভ করব। কিভাবে সেভ করব? আমি আর কিছু পরিবর্তন করিনি এখানে, আমাদের ডিজাইনটা কিন্তু এখন দেখতে এরকম। ওকে, তো ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ এসে যাব। সেভ এসে যাওয়ার পর আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম, আমরা সেই সাবজেক্টের ফোল্ডারটা আমরা এগেইন সিলেক্ট করবো। এখানে যাই, প্রথমে এখানে ডেস্কটপ, বিজনেস কার্ডে যাই, তারপর এখানে ইমেজ আছে বিজনেস কার্ড, এখানে আছে বিসি ব্যাক পিএসডি। কোনো কিছু পরিবর্তন না করে এখানে আমি সেভে ক্লিক করলাম, তারপর ওকে করে দিলাম। এখন কিন্তু আমাদের এটা ডিজাইনটা থেকে কিন্তু ঠিকভাবে প্রিন্ট আসবে। যদি প্রিন্ট হয়, একদম পারফেক্ট একটা বিজনেস কার্ড প্রিন্ট হবে, বুঝতে পারছেন? এখন আমরা এটা আমাদের ক্লায়েন্টকে কিংবা যার জন্য ডিজাইনটা করলাম, তাকে দেখানোর জন্য আমরা একটা জেপিজিও সেভ করতে পারি। তো সেটা করার জন্য প্রথমে ফাইলে সেভ এসে যাওয়ার পর এখান থেকে জেপিজি সিলেক্ট করলাম, কোনো কিছু পরিবর্তন না করে। সেভ এস, এখানে একটু আপনার সাইজটা একটু বাড়িয়ে দেবেন, ম্যাক্সিমাম করলাম।
যাতে রেজুলেশনটা ঠিকঠাকভাবে থাকে, ওকে করলাম। এখন আমাদের এটা জেপিজি হিসেবেও সেভ হলো। যদি আপনারা চান যে কোনো একটা ক্লায়েন্ট যদি চায় যে আমাদের এটা পিএসডিও লাগবে, সরি পিডিএফও লাগবে, তখন আপনি এখানে ফটোশপ থেকে পিডিএফটা সেভ করবেন। তো সেটা মেবি আমি একদিন দেখিয়েছি, আরেকবার দেখাচ্ছি। এখান থেকে ফাইল থেকে সেভ এস, এই যে পিডিএফ, ফটোশপ পিডিএফ, তারপর এখান থেকে ওকে করবেন। বাট একটা মেবি উইন্ডো দেখাবে, এরকম দেখালে এখানে ডোন্ট শো এগেন দিয়ে ওকে করে দেবেন, দরকার নেই আর। তো এইরকম একটা উইন্ডো আসবে, উইন্ডো থেকে হাই কোয়ালিটি প্রিন্ট লেখা আছে উপরে। তো আমরা রিসেটটা চেঞ্জ করলাম না, এখানে আর কি চেঞ্জ করব, এখানে সাপোজ হয়তো টিক চিহ্ন না দেওয়া দেখতে পারে, এটাকে টিক চিহ্ন দিয়ে দেবো। এমবেড পেজ থাম্বনেলস, এটাতে টিক চিহ্ন দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে কম্প্রেশনে যাব, কম্প্রেশনে যাওয়ার পর এখানে অপশনস যেটা দেখতে পাচ্ছেন, অপশনস একদম টপ যেটা, এটা থেকে আমরা যেটা করে দেবো সেটা হচ্ছে ডু নট ডাউন স্যাম্পল। এটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আর কোনো কিছু পরিবর্তন না করে সেভ এস দেবো। যদি ইয়েস এখানে রিকোয়ার করে তাহলে ইয়েসে আমরা ক্লিক করে দেবো। দেখেন যে আমাদের এই ডিজাইনটা এখন পিডিএফও সেভ হলো, পিএসডিতেও সেভ হলো এবং এটা জেপিজিতেও সেভ হলো। তাহলে আমরা এটা এখন ক্লোজ করে দিতে পারি চাইলে, কোনো প্রবলেম নেই। এটা আমাদের দরকার নেই, ক্লোজ করে দিই। আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা আমাদের ডকুমেন্টে গিয়ে যদি আমাদের ডিজাইনটা দেখে আসি, বিজনেস কার্ড, তারপর হচ্ছে যদি ইমেজটা দেখি আমাদের ডিজাইনটা এক্স্যাক্টলি এরকম। আপনাদের ডিজাইন করতে গেলে হয়তো দেখা যাচ্ছে রেজুলেশন কম, ফন্টগুলো দেখা যাচ্ছে মানে ঠিকঠাকভাবে হয় না, ফন্টের কালারগুলো মানে অন্যরকম অদ্ভুত, তারপর যে শেপগুলো ব্যবহার করছেন এগুলা মানে অন্যরকম কেমন জানি। তো আপনারা একদম ক্লিন ডিজাইন করেন, দেখেন এখানে কোনো প্রকার প্রবলেম নাই, কিন্তু অ্যালাইনমেন্ট বলেন, এই বলেন সেই বলেন, এভরিথিং কিন্তু পারফেক্ট। আপনারা বেশি দিতে চাইবেন না, এত রিচ হবেন কেন, এত ধনী হওয়ার দরকার নেই, খুব কম কিছু দিয়ে ডিজাইন করবেন। এখন দেখেন আমরা এটা কিভাবে মকআপ ইউজ করতে পারি। তো মকআপ ইউজটা আমি মেবি একদিন দেখিয়েছিলাম। আচ্ছা, এখন যদি আমরা মকআপে ইউজ করতে যাই তাহলে আমরা সাপোজ ফ্রন্টে আমাদের ওই ডিজাইনটা দেবো। যেহেতু আমরা একটা ডিজাইনই করেছি, এখানে আমি ফ্রন্টে ডাবল ক্লিক দিই, যেভাবে আমরা করি সেটা কিন্তু আমরা জানি সবাই কীভাবে করা যায়। তো এখানে এই মকআপটা এরকম ভার্টিক্যালি আছে, তাই না? তো আমরা আমাদের ডিজাইনটা নিয়ে আসি, কোথায় আছে আমাদের ডিজাইনটা একটু খুঁজে বের করি। আমাদের ডিজাইনটা আছে বিজনেস কার্ড এখানে, এবং সেটা হচ্ছে জেপিজি এখানে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ড্রাগ করে ফটোশপে নিয়ে হোল্ড করব, এখানে নিয়ে এসে ছেড়ে দেব। যদি আমরা ছেড়ে দিই ছোটো করে আসলো, তাই না? তো আমরা যদি এটাকে একটু স্কেল করে এইভাবে বড় করি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা বড় হলো। কিন্তু এখন কিন্তু আমাদের কি করতে হবে, এটাকে রোটেট করে ঠিকভাবে বসিয়ে দিতে হবে এই ডকুমেন্টের মধ্যে। তো আমি যদি এখান থেকে এই পাশ থেকে এদিকে মানে রোটেট করি তাহলে কিন্তু আমাদের এখনো প্রবলেম রয়ে গেছে। সেটা কি, আমাদের আশেপাশে মানে ব্যাকের ইয়াগুলো ডিজাইনগুলো দেখা যাচ্ছে। তো আমি এটা একটু স্কেল করে বড় করে দিই। যদি বড় করে দিই আরেকটু বড় করতে পারি, তাহলে আরেকটু বড় করতে পারি। আদারওয়াইজ আমি একটু অল্টার হোল্ড করে আরেকটু বড় করতে পারি। জাস্ট আমাদের ডিজাইনটা মানে যতটুকু দেখতে ভালো লাগে ততটুকুই কিন্তু আমরা এখানে রাখবো। এখানে মানে যদি আপনি স্কেল করে ছোটো করেন, বড় করেন, এখানে আপনার প্রিন্টে কোনো প্রবলেম হবে না, কারণ এটা একটা আপনার জেপিজি, এটা থেকে প্রিন্ট হবে না। ওকে, এটা জাস্ট দেখানোর জন্য। কন্ট্রোল এস দিয়ে যদি আমি সেভ করে দিই, এখানে দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু ঠিকভাবে এরকমভাবে বসে গেল। ঠিক আছে, এখন যদি আমরা যদি ব্যাকে একই ডিজাইনটা দিই তাহলে ডিজাইনটা কেমন লাগে আমরা দেখতে পাবো। তো এখানে এরকম। তো আমি আমার মেন ফোল্ডারে চলে যাই, একইভাবে এখান থেকে ড্রাগ করে এখানে এই জায়গায় এনে ছেড়ে দিই। এখন যদি আমি এটাকে স্কেল করি, বড় করি, তারপর ঠিক একইভাবে যদি আমি রোটেট করে বসিয়ে দিই তাহলে দেখেন যে আমাদের একইভাবে আবার কি করতে হবে, আরেকটু স্কেল করতে হবে। যদি স্কেল করি এরকম এন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে আমি সেভ দিই তাহলে কিন্তু আমাদের বিজনেস কার্ডটা দেখতে এরকম। তো দেখেন আমাদের ডিজাইনটা আমরা যদি মার্কেট প্লেসে কি করি, বিট করি, এরকম ডিজাইনটাই দেবো।